এসএসসি পরীক্ষা 2026-এর যে সকল শিক্ষার্থীরা গণিতের এমসিকিউ নিয়ে কনফিউশন বা এমসিকিউ নিয়ে ভয়ে রয়েছে সেই সকল শিক্ষার্থীকে আজকে আমরা টপ 250টি এমসিকিউ শেখাবো, যেখান থেকে তোমার গণিতে প্রশ্ন যদি নর্মাল থাকে সেক্ষেত্রে 30টার মধ্যে 30টাই কমন পাবা এবং প্রশ্ন যদি হার্ডও করে তাও মিনিমাম 25+ মার্ক অর্জন করতে পারবা। আজকে আমি গণিতে শুধুমাত্র যে তোমাকে নর্মাল ওয়ে শেখাবো তা নয়, আজকে গণিতে আমি তোমাদেরকে বেশ কয়েকটা নতুন সিস্টেম শেখাবো। তার মধ্যে থাকবে ক্যালকুলেটর হ্যাকস, তারপরে থাকবে সুপার টেকনিক। আমরা টেকনিক্যালি এবং যদি ক্যালকুলেটর এই দুইটার সমন্বয়ে একত্রে যদি এমসিকিউগুলো করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এমসিকিউতে সর্বোচ্চ মার্ক অর্জন করা সম্ভব হবে। তো আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের গণিত যে সাবজেক্টে রয়েছে এই গণিত সাবজেক্টে টোটাল 250টি এমসিকিউ করাবো। এখান থেকে তুমি শিওর থাকো যে 100% প্রশ্নপত্র কমন পাবে এবং প্রায় 15 থেকে 16টা তো একবারে হুবহু কমন পাবা, তাই নিঃসন্দেহে রাখতে পারো। এবং আজকের ক্যালকুলেটরের সাধারণ গণিতের শুধু যে তোমার সিম্পলি গণিত এমসিকিউ করাবো তা কিন্তু নয়, ক্যালকুলেটর হ্যাকস থাকবে, মানে ক্যালকুলেটর দিয়ে কিভাবে এমসিকিউ করতে পারবো সেভাবে। আবার তোমার প্রায় মিনিমাম যদি ধরো 15 থেকে 16টা একবারে হুবহু প্রশ্ন থাকবে, মানে কোনো রকম চেঞ্জ ছাড়াই প্রশ্ন হুবহু কমন তুমি পাবা। এবার চলো আমরা এক এক করে তোমাদের এমসিকিউগুলোতে আসি। দেখো, প্রথম যে অধ্যায়টি রয়েছে শর্ট সিলেবাসে সেটার নাম হলো সেট অ্যান্ড ফাংশন। সেট অ্যান্ড ফাংশনে আমাদের মোটামুটি যদি এমসিকিউ আসে সেক্ষেত্রে 4 ধরনের এমসিকিউ আসে। এই 4 ধরনের এমসিকিউ যদি আমরা করে নিতে পারি এবং টেকনিক্যালি বুঝতে পারি তাহলে এখান থেকে আমরা কিন্তু নিঃসন্দেহে মার্ক পাবো, কোনো রকম সন্দেহ ছাড়া। অর্থাৎ এবার আমরা যদি এমসিকিউগুলো ভালোভাবে দেখি, দেখো প্রথম যে এমসিকিউটা আছে এই ধরনের এমসিকিউ তোমরা অনেক দেখবা, মানে হয়তো বা তোমাদের গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার হাজার এমসিকিউ থাকতে পারে। বলা হয়েছে এ সমান সমান 1 2 3 হলে পি এর উপাদান সংখ্যা নিচের কোনটি? পি এ বলতে বোঝানো হয় পাওয়ার সেট। পি এ বলতে বোঝানো হয় কি? পাওয়ার সেট। দেখো এখানে দুই ধরনের প্রশ্ন করা হয়, কখনো বলে পি এ নির্ণয় করো, কখনো বলে প্রকৃত উপসেট নির্ণয় করো। তো পি এ নির্ণয় করা, উপসেট নির্ণয় করা একই কথা, কিন্তু প্রকৃত উপসেটটা একটু আলাদা। এখন প্রশ্ন কি, এগুলো কি আমরা কিভাবে করতে পারি? প্রথম প্রশ্ন যে পি এ নির্ণয় করো, এই ধরনের কোনো যদি ম্যাথামেটিক্স আসে সেক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার n এই সূত্রটা ইউজ করে কিন্তু সমাধান করতে পারি। এখন সেই অনুসারে কি হয়, 2 n মানে হলো কয়টা উপাদান? দেখো 1 2 3 কয়টা উপাদান আছে? 3টা। তাহলে 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে হয় কত? 8। তার মানে আমাদের উত্তর হবে হলো 8টা। তার মানে উত্তর হবে কয়টা? 8টা। এ সমান সমান যদি 1 2 3 হলে পি এর উপাদান সংখ্যা হবে 8টি। এবার আমি তো এটা এভাবে করলাম, আমি চাইলে এই অঙ্কটা ক্যালকুলেটর দিয়েও করতে পারতাম। তো দেখো ফার্স্ট টাইম একটা ক্যালকুলেটর নিব, যেটা এখানে আমি একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিচ্ছি। তো আমার সায়েন্টিফিক ক্যালকুলেটরে যদি বলে যে কি সেট, যদি বলে হলো উপসেট বা পি এ নির্ণয় করো, সেক্ষেত্রে আমি 2 তুলবো। আমার ক্যালকুলেটর 2 উঠছে এখানে, এবং আলফা চাপ দিয়ে আমি এক্সের উপরে চাপ দেব। তো আমি এক্সের উপরে চাপ দিলাম, সরি এখানে পাওয়ার দিতে ভুলে গেছি। তো আমি এখান থেকে একটু ক্লোজ করব, আমি এখানে 2 দিব, এর পাওয়ার দিব, 2 এর পাওয়ার দেব হলো এক্স। তাহলে দেখো 2 এর পাওয়ার কীভাবে, এই যে এখানে চাপ দিলে 2 এর পাওয়ার চাচ্ছে, সেক্ষেত্রে আলফা চাপ দিয়ে আমি দিব এক্স। তাহলে আমার ক্যালকুলেটরে 2x উঠে গেল। তারপরে তুমি শিফটের নিচে তোমার ক্যালকুলেটর নিচে দেখবা ক্যালসি আকারে লেখা আছে তোমার, তো ওই ক্যালসির উপরে চাপ দেবা, যেখানে এক্স এর মান চাবে। এক্স এর মান কোনটা? এক্স এর মান ওই যে ক্যালকুলেটরের ওই যে এর উপাদান কয়টা ছিল, এর উপাদান 1 2 3 কয়টা উপাদান ছিল? 3টা উপাদান। সেক্ষেত্রে তুমি এক্স এর মান এখানে 3 ক্লিক করবা, এই যে 3 ক্লিক করলাম এবং আমি এখানে সমান দিয়ে দিব। দিলে আমার ক্যালকুলেটর কত বলতেছে, এখানে একটু ডিসপ্লে এইচডি, আচ্ছা এখানে দেখাচ্ছে 2, ওই যে ক্যালকুলেটর এখানে দেখো, এই যে এখানে দেখাচ্ছে উপাদান কয়টা আছে? 8টি। তাহলে আমার এখানে উপাদান আসবে হলো 8টি উপাদান আসবে। তাহলে আমি একটু ব্যাক করব। তো আমি চাইলে কিন্তু এইভাবেও ক্যালকুলেটর সাহায্যেও আমি করতে পারতাম। তো এটা গেল পি এর উপাদান সংখ্যা নির্ণয় করো। তারপরে আমি চলে যাব পরবর্তী অঙ্কে, অঙ্ক নাম্বার 2। প্রশ্নটা প্রায় সেমই, এ সমান সমান WXYZ হলে পি এর প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় করো। আগের বার ছিল পি এ নির্ণয় করো বা উপসেট সংখ্যা নির্ণয় করো, আর তার সাথে এবার যুক্ত করছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের সূত্র হলো 2n-1, মানে 2 টু দি পাওয়ার n-1। তুমি চাইলে এটাকেই করতে পারো, ক্যালকুলেটর সাহায্যেও তুলতে পারো। n এর মানে এখানে কত? 1 2 3 4, n এর মানে এখানে আছে 4টা। তাহলে n মানে এখানে 4টা উপাদান। আমি এই জিনিসটাকে আবার ক্যালকুলেটরে তুলবো। তো আমি সেমভাবে আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব, নেওয়ার পরে আমি সেম ওয়েতে আবার তুলব। তো আমার এখানে 2 টু দি পাওয়ার x তো তোলা আছে, আমি জাস্ট এখানে -1 তুলব। তো আমি এখানে
1 তুললাম। দেখো আমার এখানে কিন্তু ক্যালকুলেটরে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 হলো। প্রকৃত উপসেট হলে হবে 2 টু দি পাওয়ার x মাইনাস 1, আর উপসেট হলে 2 টু দি পাওয়ার x। তোলার পরে আমি ক্যালসিতে চাপ দিব, যেখানে আমাকে x এর মান চাবে। এখানে x এর মান ছিল হলো 4টা উপাদান, তো আমি এখানে 4 দিব। 4 দেওয়ার পরে আমি এখানে সমান দিব, যেখানে উপাদান এখানে 4 এখানে সমান হয়েছে। হ্যাঁ, এখানে সমান দিলে কত আসতেছে? 4 দিয়ে যদি সমান দিই তাহলে আসতেছে 15টি। তার মানে আমাদের সংখ্যা উত্তরটা হবে কত? আমাদের মেন উত্তরটা হবে হলো 15। তো আমি এখানে ব্যাক করলাম। তার মানে আমার a সমান সমান w(x,y,z) 4টা উপাদান আছে, তাহলে a এর প্রকৃত উপসেট হবে 15টি, উত্তর হবে 15টি। আমি এইভাবে করতে পারি, আবার এইভাবে করতে পারি যে 2 এখানে এর উপাদান 1 2 3 4টা আছে, 4 মাইনাস 1, 2 এর উপরে 4 দিলে এখানে ক্যালকুলেটর, এখানেও ক্যালকুলেটর অপশন আছে, তুমি এখান থেকেও দিতে পারো। তো আমি এখানে একটা নর্মাল ক্যালকুলেটর নিতে পারি, এটা এপার থেকে এপার আসে, টুল মোডে আসলে এখানেও ক্যালকুলেটর আছে। তো এখানে আমি জাস্ট একটা সিম্পল ক্যালকুলেটর নিয়ে নিব, এই যে আমি সিম্পল একটা ক্যালকুলেটর নিব। তো সিম্পল ক্যালকুলেটর নিয়ে আমি কি করব? 2 এর উপরে এখানে কত? 4 দিব, তাহলে 2 এর পাওয়ার হলো 4, তাহলে হবে 16। তাহলে এখানে আসতেছে আমার 16, ঠিক আছে, মাইনাস 1, আর 16 থেকে 1 বাদ দিলে হয় কত? 15। তার মানে আমি এইভাবে উত্তর করলেও কত হবে? 15 হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর করলে এটাকে আমরা একবারেই করতে পারি, আর নর্মাল ক্যালকুলেটর করলে আমাদের একটু ক্যালকুলেশন করে করতে হবে। তাহলে আমি এখানে 2টা অঙ্ক দেখালাম তোমাকে। ফার্স্ট দেখালাম পিএ বা উপসেট নির্ণয় করা, 2 দেখালাম প্রকৃত উপসেট নির্ণয় করা। ধরো এই ধরনের অঙ্ক কিন্তু আসবে, তুমি নিঃসন্দেহে থাকো, সেটা তোমার যে ধরনের পরীক্ষাই হোক না কেন। আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন হলো এরকম একটু ক্রিটিক্যাল থাকে, বলে যে x এর উপাদান সংখ্যা n, n মানে কি? n মানে স্বাভাবিক সংখ্যা, n মানে হলো কি স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 এগুলোকে বলে মানে স্বাভাবিক সংখ্যা। যেখানে সংখ্যাটা দেওয়া আছে কত? এখানে x হলো 6 এর দিকে, যার দিকে তীর থাকবে, যে তীর, এই তীরটা x এর দিকে, তার মানে এই 6 হলো ছোট, x থেকে বড়, তার মানে 6 এর থেকে বড়, 6 থেকে বড় কত? 7। আর তীর আছে এবার কার দিকে? এবার আছে x এর দিকে, মানে x এবার ছোট 10 এর থেকে ছোট হলো 9, তার মানে সংখ্যা হলো 7 8 9, এই হলো 3টা সংখ্যা। তাহলে এই 3টা সংখ্যা 7 8 9, 6 এর থেকে বড় 10 এর থেকে ছোট, তাহলে 6 থেকে বড় 7, 10 এর থেকে ছোট 9, তাহলে 7 8 9। এই সেটের প্রকৃত উপসেট কতটি? তাহলে এখানে দেখো কয়টা উপাদান আছে? 1 2 3, কয়টা উপাদান আছে? 3। সেম ভাবে তুমি ক্যালকুলেটর নিবা। আমার ইতিমধ্যে আমার ক্যালকুলেটরে হয়তো বা সেটা তোলাই আছে, আমি জাস্ট এই পাশে অ্যাপ মোডে যাব, যে আমার ক্যালকুলেটর এটা তোলাই আছে। তো তুমি যখন করবা তোমার ক্যালকুলেটর কিন্তু তোলা থাকবে। দেখো 2 টু দি পাওয়ার x মাইনাস 1 প্রকৃত সেট থাকলে 2 টু দি পাওয়ার x মাইনাস 1, আর উপসেট থাকলে 2 টু দি পাওয়ার x, এটা ক্যালকুলেটর তোলা থাকবে। তোলার পরে আমি ক্যালসিতে চাপ দিব, তাহলে আমার x এর মান চাবে। এখানে x এর মান হলো তোমার কত? 3টা, এখানে হলো 7 8 9 3টা, তো আমি এখানে 3 দিব। দেওয়ার পরে আমি কি করব? আমি সমান সমানে চাপ দেব। তো আমি সমান সমানে চাপ দিলাম, উত্তর দেখো ওই পাশে, দেখো উত্তর কত? 7। উত্তর আসলে কত? 7। তার মানে আমার এবারকার উত্তর হলো 7। আমি এটা আবার ব্যাক করব, তাহলে এবারকার উত্তর হলো 7, তাহলে আমার 7 সঠিক। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আসি আমরা। তো আমরা এর পরবর্তী আগাবো। দেখো এমসিকিউ টাইপ ভিত্তিকভাবে যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের এমসিকিউ খুব সহজভাবেই সমাধান হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট বুঝতে হবে এই প্যাটার্নেই কিন্তু এমসিকিউ আসে। আমি যেমন দেখাচ্ছি সেম কোয়ালিটির আসবে, উপসেট, প্রকৃত উপসেট, কখনো কখনো এই ধরনের প্রশ্ন দিবে। যেমন এখানে আছে ইউ সেটের উপসেট সংখ্যা 64টি, মানে এখানে উপসেট সংখ্যা দিয়ে দিল 64টি। আর তাহলে ইউ এর সদস্য সংখ্যা কত? এতক্ষণ ধরে এরকম ছিল যে এ সমান সমান 1 2 3 1 2 3, প্রশ্ন ছিল যে উপসেট সংখ্যা পি এ নির্ণয় করো। এবার কাজটা করলো কি, যে এইটাই দিয়ে দিল, দিয়ে বললো এইটা নির্ণয় করো। এখন প্রশ্ন হলে এইটার ক্ষেত্রে কি বলবো? দেখো এখানে প্রশ্ন কি বলছে? প্রকৃত, মানে কি প্রকৃত না, জাস্ট উপসেট। আমরা জানি যে উপসেট হলো 2 টু দি পাওয়ার x দিব, আর প্রকৃত উপসেট হলো 2 টু দি পাওয়ার x মাইনাস 1 দিব। এখন যেহেতু আমার এখানে প্রশ্ন বলছে যে উপসেট সমান কত? 64, তাহলে আমি এখানে এই জিনিসটা ক্যালকুলেটর তুলে দিব। আমি এটা তুলে নিব ক্যালকুলেটর নিয়ে, আমি এটাকে ক্যালকুলেটর তুলে দিব। তো আমি একটু ব্যাক করবো, এখানে আমার এখানে 2 টু দি পাওয়ার x, এই যে আমার 2 টু দি পাওয়ার x ক্যালকুলেটর উঠলো, যেটা আমার প্রকৃত উপসেট। সমান সমান এরা দিয়েছে কত? এরা সমান 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 দিয়েছে হলো তোমার। তো আমি এখানে সমান সমান তুলবো। সমান সমান কীভাবে তুলতে পারি? আমরা এখানে সমান সমান কোথায় আছে? এই যে সমান সমান, আলফা দিয়ে ক্যালসির উপরে চাপ দিলে সমান ওঠে, ওইটা সংখ্যা দেওয়া আছে 64, তো আমি এখানে 64 দিব। দেখো আমার লেখাটা ঠিক আছে কিনা? আমার উপসেট সংখ্যার সূত্র হলো 2 টু দি পাওয়ার x, আর সমান দেওয়ার জন্য আলফার উপরে চাপ দিয়ে ক্যালসির উপরে যেখানে দেখো সাইডে সমান আছে সমান দিলাম, দিয়ে 64, এই যে 64। এবার আমি কি করব? ক্যালসিতে চাপ দেবো। ক্যালসিতে চাপ দেওয়ার আগে দেখো এক্স এর মান দিয়ে দিচ্ছে এরা, এই যে এক্স এর মান কত? এক্স এর মান হলো 6, তার মানে আমার ওইখানে উত্তর হবে 6।
তাহলে আমার এখানে উত্তরটা হবে কত? তাহলে আমি এখানে চলে যাচ্ছি। তাহলে ইউ এর উপসেট সংখ্যা কতটি? ইউ এর উপসেট সংখ্যা 6টি। বুঝলো? তুমি চাইলে এভাবে খুব অনায়াসে মানে জাস্ট এই জিনিসটা যে প্রকৃত উপসেট হলো 2 টু দি পাওয়ার x সমান সমান এরা মান দিয়ে রাখছে 64। এটা ক্যালকুলেটরে তুলে দিবা, তুলে ক্যালসিতে চাপ দিবা, দেখবা উত্তর চলে আসছে। এর থেকে সহজ কোনো টেকনিক আশা করি এখন পর্যন্ত হয়নি। আজকে আমি সব দিকে সর্বোচ্চ শর্টকাট টেকনিকগুলো তোমাদেরকে শেখাবো। আচ্ছা, এরপরে এখানে 4 নম্বর প্রশ্নে সি এর একটা মান দেওয়া আছে এবং ডি এর একটা মান দেওয়া আছে। প্রশ্ন হলো সি ডি নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা জানি সি মাইনাস ডি, সি এরকম একটা দাগ, তারপর ডি, এই কথাটার মানে হলো সি মাইনাস ডি। এখন সি এর মান তো তোমার কাছে ইতিমধ্যেই আছে এ বি, ঠিক আছে? এটা আছে মাইনাস ডি, ডি এর মান কোনটা? এইটা হলো বি ডি। আচ্ছা, এর থেকে মাইনাস মানে কি? জাস্ট এটা থেকে এটা বিয়োগ। এখানে এ আছে, এখানে কি আছে? নাই, তার মানে এ উত্তর হবে। এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বি আর বি কাটা। এখানে কি আর কিছু আছে? তোমরা অনেকে বলতে পারো যে ভাই এখানে ডি আছে, এটার সাথে কোনো স্বাদই নেই। যখন মাইনাস করা হয় তখন শুধু প্রথমটাকেই গুরুত্ব দেওয়া হয়। এখন দেখো, আমি তোমাকে বোঝানোর জন্য এখানে এতগুলো লাইন লিখলাম। এতগুলো লাইন লেখার কি আমার কোনো প্রয়োজন ছিল? আমি শুধু এখান থেকে আমার সি থেকে ডি বিয়োগ করতে হবে। মানে আমি এখান থেকে এখানে দেখবো যে এখানে এ আছে, এখানে এ নাই, তার মানে এ সঠিক। এবার টিক দিয়ে রাখবো। এটা বি আছে, এখানে বি আছে, বি কাটা, আমি এরকম কাটা দিব, এখানে আর কিছু নেই, তাহলে আমার মেন উত্তরটা আসলো এ। সেক্ষেত্রে আমি উত্তরটা মেরে দেবো এ নাম্বার সঠিক। ঠিক আছে? এমসিকিউতে যত কম সময় নষ্ট করবে তোমার জন্য তত ভালো। খেয়াল রাখবা, এমসিকিউতে কিছু এমসিকিউ এমন এমসিকিউ থাকবে যেটাকে আমরা ট্র্যাপ এমসিকিউ বলে থাকি। অর্থাৎ 30টার মধ্যে মিনিমাম 3টা এমসিকিউ থাকে ট্র্যাপ এমসিকিউ। সেটা কখনো কখনো প্রথমের দিকে দেয়, কখনো মাঝখানে দেয়, আবার কখনো শেষে দেয়। এই ট্র্যাপ এমসিকিউগুলোতে যারা পড়ে যায়, ওই এমসিকিউটা সমাধান করতে ওই ছাত্রর প্রচুর পরিমাণে সময় লাগে। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা সেই এমসিকিউটা সমাধান করতে পারে না, অযথা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সবসময় খেয়াল রাখবা, প্রথম রাউন্ডে দেখবা যে কোনগুলো তোমার মুখস্থর মতো আছে, যে তুমি এগুলো একবারে দেখার সাথে সাথে উত্তর করে দিচ্ছ। প্রথম রাউন্ডে সেগুলো উত্তর করে চলে যাবা। সেকেন্ড রাউন্ডে যখন তুমি ঘুরে আসবা তখন দেখবা যে যেই এমসিকিউগুলো পিছে তোমার কম সময় লাগবে সেগুলো উত্তর করবা, যেগুলো পিছে একটু বেশি সময় লাগতে পারে, একটু ক্যালকুলেশন করা লাগতে পারে, সেগুলোকে থার্ড রাউন্ডে করবা। তো এইভাবে যদি এমসিকিউগুলো করো সেক্ষেত্রে তোমার কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণে এমসিকিউ করতে পারবা। আর যদি মনে করো যে না আমি এক একটা পড়বো, এক একটা জিনিস পড়বো উত্তর করবো, এক একটা পড়বো উত্তর করবো, হয়তো তুমি অনেকগুলো উত্তর করতে পারবা, বাট কিছু ট্র্যাপ এমসিকিউতে তুমি পড়ে যাবে। যেমনটা আমি বললাম যে 3টা এমসিকিউ থাকে ট্র্যাপ। এই 3টাতে তুমি যদি পড়ে যাও তোমার মিনিমাম 15 মিনিটের মতো সময় লেগে যাবে। আর যদি এখানে 15 মিনিট সময় চলে যায়, টোটাল এমসিকিউ সময় থাকে 30 মিনিট। বাকি 15 মিনিটে তুমি কি করবা? তো এটা তোমাকে বুঝতে হবে, ট্র্যাপ এমসিকিউতে পড়া যাবে না। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, এ সমান সমান অরে বি সমান সমান হলো এ হলে এ কাপ বি কত? তোমাকে শুধু মনে রাখতে হবে যে কাপ, এই কাপের কাজ কি, কাপ এর কাজ কি, ক্যাপ এর কাজ কি। কাপেকে আমরা বলি ইন্টারজেকশন, এটাকে আমরা বলি, তো এগুলোকে আমরা ইংরেজিতেও বলতে পারি, বাট যেহেতু আমরা ছোটোকালে শিখছি এটা কাপ, এটা কি ক্যাপ। কাপ যেটা আছে, কাপের কাজ হলো প্রত্যেকটা উপাদান একবার করে নেওয়া, মানে মিললে এক না মিললে সব। আমরা এটাকে এভাবে বলি মিললে, ঠিক আছে? মিললে এক, না মিললে সব। মিললে এক, না মিললে সব, না মিললে সব, মানে মিললে একটা করে নিব আর না মিললে সব নিব। আর এটার কাজ হলো শুধু কমন উপাদানগুলো, শুধু মিলগুলো নিতে হবে। এটার ক্ষেত্রে আমরা কি করব? শুধু মিলগুলো নিতে হবে, শুধু মিলগুলো, শুধু মিলগুলো নিতে হবে, শুধু মিলগুলো নিতে হবে। শেষ। এবার আমরা আসি, এটা আমাদের যে কাজটা ছিল সেটা আমাদের কাজটা ছিল কি, মিললে এক না মিললে সব, মানে আমাকে সবগুলো নিতে হবে। তার মানে কার কার মধ্যে নিতে হবে? এ আর বি এর মধ্যে। এ উপাদান আছে অরি, অরি মানে কি? অরি মানে ফাঁকা, এখানে কিছুই নেই। অরি মানে ফাঁকা। অনেকে ভাবে যে অরি মানে কিছু একটা, তার মানে অরি উত্তর হবে, কিন্তু অরি মানে ফাঁকা, অরির মধ্যে কিছুই নেই। এরকম একটা সেট ফাঁকা, তার নিচে অরি লেখা হয়। তার মানে ফাঁকা সেটের পরিবর্তে অরি, তার মানে এখানে কিছু নেই, বিতে আছে শুধুমাত্র এ। তাহলে আমাদের মেন উত্তরটা হবে কি? আমাদের মেন উত্তর হবে শুধুমাত্র এ। অনেকে চোখ বুঝে এটা বেলে দেবে যে এ আর বি আছে, এ একটা, এর এই দুটোর কাজ হলো মিললে এক না মিলে সব। যেহেতু এ আছে এখানে আর এখানে অরি আছে, দুটোর মধ্যে মিলে নেই, দুইটা উত্তর, কিন্তু উত্তর হবে কোনটা? এ নাম্বারটা। তো এই জিনিসগুলোকে, এই বিষয়গুলোকে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি এটাকে তুমি মনে না রাখো তাহলে কিন্তু তোমাদের কি হবে? সমস্যা হতে পারে। তাই এই জিনিসগুলোকে ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদের সবাইকে। আচ্ছা, এর পরবর্তীতে এমসিকিউ যাই। আমি যেমনটা বললাম যে আমি যে এমসিকিউগুলো শেখাবো কমন আসতে বাধ্য, তুমি একবারে শিওর থাকবে। আমার প্রতিটা ক্লাস আমি
আমার নিজেরও 1 মিনিট নষ্ট করা পছন্দ করি না, আবার আমি যে ক্লাস নিচ্ছি আমার ক্লাস যে তুমি দেখছো অর্থাৎ তোমার 1 মিনিট নষ্ট হোক এটা আমি নিজেও চাই না, ঠিক আছে? তো প্রত্যেকের সময় যেন সঠিকভাবে বাঁচে। আরেকটা কথা তোমাদের ছোট্ট একটা কথা বলে দেবো, তো তার আগে আমি এই জায়গায় ক্লিয়ারটা করি। এরপরে 6 নম্বর প্রশ্ন আছে। 6 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি অসীম সেট? নিচের কোনটি অসীম? এখন দেখো এইগুলোতে আমার সময় লাগবে, তো এই ধরনের এমসিকিউ যখন আসবে তখন আমি চেষ্টা করব যে একটু পরে এই ধরনের এমসিকিউগুলো করার, কেননা এই তোমার সেটের উপাদান সংখ্যা নির্ণয় করার কোনটা হলো সসীম সেট, অসীম সেট, এই ধরনেরগুলো করতে একটু সময় লাগে। যেমন আমাদের এটা চেক করতে হবে, এখানে এন মানে হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1 2 3, যেখানে প্রশ্ন বলছে যে এক্সের যে মানটা আছে সেটা 5-এর দিকে তীর, মানে 5 ছোট, যার দিকে তীর সে ছোট, 5 ছোট তার থেকে বড়, 5-এর থেকে বড়, মানে 5-এর থেকে বড় কত 6 7 8, সীমা দেওয়া নেই, তাহলে প্রথমটাই কিন্তু অসীম সেট, প্রথমটাই, কারণ এখানে 5-এর থেকে বড়, লাস্ট সীমা দেওয়া নেই যে কত পর্যন্ত। আবার এখানে দেখো, এখানে বলছে যে এক্স এর মান হবে 5-এর থেকে ছোট, এন, এন মানে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কারণ 5-এর থেকে ছোট অনেকে ভাবতে পারে যে 5-এর থেকে ছোট তো 4, 5-এর থেকে ছোট সংখ্যা তো 4 3, অনেকে ভাবতে পারে 2, তারপর ভাবে কি 1, তারপর কি শূন্য বসে দিব, তারপর -1, এরকমভাবে অসীম তো হবে ভাইয়া না, এই দুটো তুমি ইউজই করতে পারবে না বা এই পাশে তুমি আসতেই পারবে না, কারণ এখানে বলেই দিছে এন, এন মানে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, এন মানে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, তখন 1 থেকে তোমাকে সামনের দিকে যেতে হবে, তুমি 1-এর এই পাশে আসতে পারবে না, কারণ স্বাভাবিকের সংজ্ঞা অনুসারে শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকেই নেওয়া যায়, তাই এটা হবে না। আবার এটা যদি বলো এক্স হলো মৌলিক সংখ্যা, এক্স হলো তো আমি জানি 1 2 3 4 5 6 এগুলো, যার মধ্যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বলতে 2 3 5 7 11 13 17, এই যে সংখ্যাগুলোকে মৌলিক বলি আমরা বলি 2 3 5 7 11 13 17 19, ঠিক আছে 23, এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এই সংখ্যাগুলোকে কখনো কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না। এই মৌলিক সংখ্যাটাকে বলছে যে এই মৌলিক সংখ্যাটা হবে কত? এক্স এর দিকে তীর আছে, মানে এক্স হলো ছোট, 2-এর থেকে ছোট, 2-এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যাই নেই, তার মানে এটা অসীমের তো কোনো প্রশ্নই ওঠে না, এর তো উপাদানই নেই। তার পরবর্তী লাস্ট এটা এক্স হলো জেড, জেড মানে পূর্ণ সংখ্যা, প্লাস হবে মাইনাস হবে, এখানে বলছে এক্স এর উপরে স্কোয়ার, যদি ভালো করে বোঝা যাচ্ছে না এখানে এই জিনিসটা এরকম হবে, হয়তো বা টাইপিং এর কারণে এটা সমস্যা হচ্ছে। আচ্ছা, এক্স এর উপরে স্কোয়ার দিলে সেটা 16 সমান হবে এবং 36-এর সমান হবে। এখন এক্স এর উপরে যদি 4-এর উপরে স্কোয়ার দিই, 4 4 16, তার মানে আমি 4 থেকে নিতে পারি, 4 4 16। আবার বলছে 36-এর থেকে ছোট হবে, এখন 36 থেকে ছোট হিসাব করো, 4 4 16, 5 নিলে 5 5 25, তাহলে 5ও নেওয়া যাচ্ছে, 6 6 36, তারপরে আর নেওয়া যাচ্ছে না, তার মানে এর সীমা কত? 4 5 6, তাহলে এটারও সীমা আছে, তাহলে প্রথমটাই ছিল কি? অসীম সেট। এভাবে তোমাকে চেক দিয়ে দিয়ে করতে হবে। আমি যেহেতু প্রথমে উত্তর পেয়েছি আমি তো আর দেখাবো না, আর তুমি তো আর আমাকে বুঝাবে না, পরীক্ষা কেন্দ্রে কি আমাকে বুঝাবা? তা তো বুঝাবা না। পরীক্ষার কেন্দ্রে তুমি উত্তর পেলে টপ করে ওটা মেরে পরটায় চলে যাবা। আমি জাস্ট তোমাকে কারণগুলো দেখাই দিচ্ছি, কারণ প্রত্যেকটা এমসিকিউর কারণ জানতে হয়, প্রত্যেকটা এমসিকিউর বেসিক থিওরি জানতে হয়। আমি ধরো শেখাচ্ছি এভাবে, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল, একই রকমই দিবে কিন্তু মান তো আর এক দিবে না। আমি ইউজ করতেছি, ধরো সাপোজ এখানে ইউজ করতেছে 1 2 3, 3টা উপাদান, সেখানে তারা ইউজ করতে পারে 1 2 3-এর জায়গায় তারা ইউজ করতে পারে যে কি ABC, এটা কিন্তু করতে পারে। তো এই জিনিসটার জন্য তোমরা প্রস্তুত থাকবা। এর পরবর্তী প্রশ্ন আসি আমরা। এর পরবর্তী প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এক্স এন মানে হলো এক্স এর উপাদান স্বাভাবিক সংখ্যা, যেখানে 5-এর দিকে তীর আছে, মানে 5 হলো ছোট এক্স এর থেকে, মানে 5-এর থেকে বড় হবে এটা, আর 7-এর ক্ষেত্রে আবার এই চিহ্ন আছে এক্স এর দিকে, মানে এক্স হবে ছোট, 7-এর থেকে ছোট হবে, তার মানে 5-এর থেকে বড় 7-এর থেকে ছোট কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আচ্ছা, 5-এর থেকে বড় মৌলিক সংখ্যা দেখো, মৌলিক সংখ্যা কোনগুলো লাগে? মৌলিক সংখ্যা হলো 2 3 5 7, তারপর হলো 11 13, তারপর 17, তারপর হলো 19, তারপর হলো 23, এগুলো হলো মৌলিক সংখ্যা। 5-এর থেকে বড় মৌলিক সংখ্যা, 5-এর থেকে বড় মৌলিক সংখ্যা হলো 7, 7-এর থেকে ছোট মৌলিক সংখ্যা, 7-এর থেকে ছোট এর মাঝখানে তো নাই, 5-এর থেকে বড় 7-এর থেকে ছোট, এর মধ্যে কোনো উপাদান আছে? কোনো উপাদান নেই। 5 আর 7ই মৌলিক সংখ্যা, এখানে বলছে 5-এর থেকে বড় নাও, মানে 7 নিতে বলছে, আবার 7-এর থেকে ছোট নাও, তার মানে মাঝখানে কোনো একটা সংখ্যা নাও, মাঝখানে তো সংখ্যাই নেই, সেক্ষেত্রে কি এটা অরি, মানে দেখো এর মধ্যে উপাদান নেই, তার মানে এটা কি? ফাঁকা। এখন ফাঁকা তো কোনো উপাদান নেই, ফাঁকা যদি না দেয় সেক্ষেত্রে আমরা কি দিব? অরি। এখন ছাত্রদের যেখানে সমস্যা, এইখানেও অরি দেওয়া আছে, আবার এইখানেও অরি দেওয়া আছে, এখন ছাত্র তো জানে যে এর মধ্যে কোনো উপাদান নাই, তার মানে এটা অরি হবে। এখন প্রশ্ন হলো অরি কোনটা হবে? ব্যাকেট সহ অরি হবে না ব্যাকেট ছাড়া অরি হবে? এইটা নিয়ে আবার কনফিউশন আছে।
সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখবা মনে রাখবো যে ফাঁকা সেট থাকলে তার পরিবর্তে অর ইউজ করা হয়, আর অর ইউজে কখনোই ব্যাকেট ব্যবহার করা হয় না। তো এইটা হলো মেন টপিক, যে অরিতে কখনো কি ইউজ করা হয় না, ব্যাকেট ব্যবহার করা হয় না। এই জিনিসটা ছাত্রছাত্রী ভুলে যায়। এর পরবর্তী প্রশ্ন আসবো আমরা 8 নম্বর প্রশ্ন। ইউ সমান সমান এখানে 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে, এ সমান সমান 1 2 3 দেওয়া আছে, বলছে এ সি নির্ণয় করো। এখন অনেকে ভাববা যে এখানে হয়তো বা এ আর সি এর কথা বলছে, অ্যাকচুয়ালি এ না, এখানে এটা এরকম আসছিল যে এ সি উপরে ছিল, এই জিনিসটা এখানে নাই, এই জিনিসটা উপরে আছে, মানে এ সি বলতে এ পূরক নির্ণয় করো। এখন আমরা জানি কি যে কোনো কিছুর উপরে এ সি হতে পারে, এ বার হতে পারে, এই যে কোনো কিছুর উপরে যদি একটা দাগ থাকে তাকে আমরা পূরক সেট বলি, অর্থাৎ এ পূরক সেট নির্ণয় করো। এ পূরক সেটের উপাদান হলো ইউ মাইনাস এ, মানে ইউ থেকে এ বাদ দিতে হবে। ইউ এ 1 আছে, এখানেও 1 আছে, তার মানে 1 আর 1 বাদ। এখানে 2 আছে, এখানে 2 নাই, তার মানে 2 ঠিক আছে। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 আর 3 বাদ। এখানে 4 আছে, এখানে 4 নাই, তার মানে 4 ঠিক আছে। এখানে 5 আছে, এখানে 5 নাই, 5 ঠিক আছে। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 6 বাদ। তাহলে আমাদের এসির উত্তরটা আসলে কত? 2 4 5। তার মানে মেন উত্তর হলো 2 4 5। এইটা আছে কোথায়? 2 4 5, এই যে ক নম্বরে। তাহলে আমার সঠিক উত্তর কোনটা? ক নম্বরটা। এর পরবর্তী আমি প্রশ্ন চলে যাব। এর পরবর্তীতে এই ধরনের প্রশ্ন সম্পূর্ণ ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব, এটার জন্য আমাকে আলাদা কোনো কষ্ট করতে হবে না। এখানে এফ জেডের একটা মান দেওয়া আছে, প্রশ্ন বলছে f-1 ফাংশনের মান নির্ণয় করো। সিলেবাসের প্রশ্নটা আসছে। তো এই ধরনের অঙ্ক থাকলে তোমাকে কিছু করতে হবে না, জাস্ট দেখে দেখে অঙ্কগুলো তুলতে হবে। তো আছে এখানে z⁴ প্লাস 5z² মাইনাস 3, এই সংখ্যাটাকে তুমি তোমার ক্যালকুলেটরে তুলবা। তো আমি এখানে ক্যালকুলেটরটা নিব, ঠিক আছে। এখন যদি ক্যালকুলেটর যদি কারো কাছে জেড অপশনটা না থাকে, সমস্যা নেই, কোনো অপশন, যেমন আমার কাছে হয়তো জেড আছে, আমার কাছেও নেই, এক্স আছে, ওয়াই আছে, জেড তো আমার কাছে নেই। তোমার ক্যালকুলেটর অবশ্যই জেড আছে, আমি যতটুকু জানি ক্যালকুলেটর জেড থাকে, বাট এখানে নেই। তো যদি জেড থাকুক আর না থাকুক সমস্যা নেই, তুমি এক্স তুলে দাও জেডের জায়গায়। তো আমি এগুলোকে সব মুছে দিচ্ছি, আমি এসি করে দিচ্ছি বা ক্লিয়ার অল করে দিচ্ছি। আচ্ছা, আমার তুলতে হবে z⁴। তো আমি এখানে তুলব জেডের পরিবর্তে আমি আলফার উপরে চাপ দিয়ে এক্স তুলব, তাহলে আমার উঠলো এক্স। আমি এর উপরে তুলব 4, তাহলে এর উপরে আমি দেবো পাওয়ার দেওয়ার জন্য কি দেখো, এই যে আমার কাছে অপশন আছে, অনেকের কাছে এরকম একটা কি এরকম থাকে, তো এই জিনিসটা তুলবা। আমার এখানে z⁴ তুলতে হবে, তো আমি z⁴ তুললাম, তোলা শেষ। আমার z⁴ তোলার পরে আমাকে ওখানে ছিল প্লাস, তো আমি এখানে দেবো প্লাস 5z²। এরপর প্রশ্ন ছিল কি 5z², এই হলো আমার 5, জেডের জায়গায় যেহেতু আমি এক্স তুলতেছি, তো আমি আলফা দিয়ে আবার এক্স তুলবো, এই যে এক্স, তারপরে কি স্কোয়ার 5x², তার -3 ওই যে ওই লেখাটা, ওই প্রশ্ন যে লাইনটা ছিল হুবহু দেখে দেখে তুলবা। যে এখান থেকে আমি এটাকে এদিকে নিয়ে নিই, 5z² মানে z⁴ প্লাস 5z² মাইনাস 3, এই ছিল প্রশ্নে, আমি এটা হুবহু তুললাম। তোলার পরে আমার পুরো প্রশ্নটা তোলা হয়ে গেলে, প্রশ্নটা তুলে গেলে আমি এই যে ক্যালসিতে চাপ দেবো, ক্যালসিতে চাপ দিলাম। এবার এক্স এর মান যাচ্ছে, যেখানে এক্স এর মান ছিল ওখানে -1, তো আমি এখানে কি তুলবো? -1। আমার -1 উঠেছে, এই যে -1 উঠছে। এবার -1 ওঠার পরে আমি কি করব? সমানে চাপ দেবো, দিলে আমার উত্তর আসতেছে 3। আমার উত্তর ওখানে কত আসতেছে? 3 আসতেছে। তো আমি আবার ব্যাক করবো ক্যালকুলেটরে। তো ব্যাক করার পরে যে z⁴ প্লাস 5z² মাইনাস 3, যেখানে এখানে -1 নিলে আমার উত্তরটা আসতেছে 3, তার মানে আমার সঠিক উত্তর হলো এইটা। তো আমি এভাবে ক্যালকুলেটরে সাহায্যে খুব অনায়াসে এই ধরনের ম্যাথগুলোকে ক্লিয়ারলি করতে পারি। তুমি নিজেও করতে পারবে, কোনো সমস্যা নেই, মানে কোনো প্যারা নাই এসব। আমি মনে করি যে ম্যাথমেটিক্স তুমি যদি শিখতে চাও, তো এগুলো তোমাদের জন্য কোনো প্যারাদায়ক জিনিস হবে না যদি তুমি আমার সাথে থাকো, ঠিক আছে। একসময় আমি নিজেও কিন্তু ম্যাথ সাবজেক্টটা খুব বেশি পছন্দ করতাম না, বাট আপাতত হয়তো তোমরা আমাকে চেনো, তারা তো চেনোই, যারা চেনো না তাদেরকে বলে দিয়ে, আমি তো নিজে এখন রাসেল, আমার নাম তো রাসেল। তো আমার রাসেল আগের কিন্তু একটা টাইটেল আছে, ঠিক আছে। তো এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা কিসে? এটা হলো যে কোনো সায়েন্স ডিপার্টমেন্টে যদি তুমি অনার্স পড়ো তখন এই টাইটেলটা যুক্ত হয়। তো এইটার মধ্যে শুধু যে এইটা না, আমার বিশেষত্ব হলো এইখানে, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। মানে এক সময় আমি ম্যাথমেটিক্স পছন্দ করতাম না, এবং আমি এ ধরনের কথাও বলেছি যে এই ম্যাথ আবিষ্কার কোর্স থেকে ওকে মেরে ফেলা উচিত, ম্যাথমেটিক্স। এখন প্রশ্ন হলো, এক সময় আমার ম্যাথ ভালো লাগতো না, এখন
কিভাবে আমি ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সে বিএসসি কভার। তো এটা কিভাবে সম্ভব হলো, মানে আসলে কিন্তু প্রকৃতপক্ষে আমি ক্লাস 8-এ ক্লাস 7-এ এই ধরনের যে ক্লাস যখন ছিলাম, মানে ম্যাথ এমন একটা প্যারা খাইছি যে এর থেকে বড় কোনো প্যারা কখনো খেয়ে নিই। বাট এখন ইনস্ট্যান্ট আমি যখন ক্লাস 9-এ উঠছি তখন আমার ম্যাথের উপরে একটা ভালোবাসা জন্মাইল। এখানে আমি কি করলাম, কেন আমার এর মধ্যে দিল, অ্যাকচুয়ালি ম্যাথ হলো এমন একটা জিনিস যেটাকে বেসিক কিছু থিওরি, বেসিক ফর্মুলা যদি জানো, একটার মাধ্যমে হাজার অঙ্ক করা সম্ভব, যেটা অন্য কোনো সাবজেক্টে করা সম্ভব না। ম্যাথ এমন একটা সাবজেক্ট যেখানে কম পড়েও সর্বোচ্চ পরিমাণ মার্ক অর্জন করা সম্ভব, এখানে কাটার কোনো স্কোপ নাই। তাই আমরা তোমাকে বলবো, অবশ্যই তুমি ম্যাথমেটিক্স যদি আমাদের সাথে থাকো, এই ম্যাথমেটিক্স কখনো তোমার কাছে কঠিন মনে হবে না। ইতিমধ্যে তোমরা হয়তো জানো যে এই যে তোমাদের যে টেস্ট পরীক্ষা যদি শেষ হয়ে যায়, তোমাদের পরীক্ষার পরে আমাদের কিন্তু কোর্স ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে। তোমরা যারা কোর্সটি কিনতে চাও, এই ভিডিও ডিসক্রিপশনে কোর্সের বিবরণ সব কিছু দেওয়া আছে। তুমি সেখান থেকে কোর্স সম্পর্কে যাবতীয় সকল কিছু জেনে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের থেকে কিন্তু কোর্সগুলো অবশ্যই কিনতে পারবে। আমাদের কোর্সের বিশেষত্ব হলো, যদি কোনো কারণবশত আমাদের ক্লাস ভালো না লাগে, সেক্ষেত্রে কোর্স ফি ফেরত পাবা তুমি নিজে। তাই এই বিষয় নিয়ে তোমাদের আশা করি কোনো টেনশন থাকার কথা না। তো চলো আমরা সামনের দিকে যাই, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, এখন একান্তই সময় নেই এই ধরনের গল্প করার। তো এর পরবর্তী এইটা বলা হয়েছে এফএক্স সমান হলো এরকম একটা দেওয়া আছে, এরকম মান বাই করতে হবে। প্রশ্ন অপশন ওখানে দেওয়া আছে। এখানে জাস্ট যেহেতু আমি ক্যালকুলেটার একবার তোলা লাগছে, তোমার হাতে তো ক্যালকুলেটার আছে, তো আমি জাস্ট একবারে তুলবো x⁴ + 5x + 3। তাহলে এই জিনিসটা আমি ক্যালকুলেটার নিব এবং এটাকে একবার তুলব। তো আমি এখানে নিলাম। তো আমার এখানে মোটামুটি অনেকটাই তোলা আছে, কিছুটা আমি ব্যাক করব যতটুকু আমার দরকার। তো এইখান পর্যন্ত আমি ব্যাক করলাম, আমার এই পর্যন্ত প্রয়োজন নেই। x⁴ + 5x + 3, তাহলে +3, 3 কোথায়, এই যে 3, +3 উঠে গেছে। x⁴ + 5x + 3 দিয়ে আমি ক্যালসিতে চাপ দিলাম। x এর মান ছিল -1/2, তাহলে আমাকে তুলতে হবে x এর মান -1/2 -1/2 উঠছে। এবার আমি সমান দিব। আমার ক্যালকুলেটর আসতেছে 0.5, আমার ক্যালকুলেটর আসতেছে 0.5। তোমার ক্যালকুলেটরে এই ক্যালসির নিচে দেখবা এবিসি আছে, বাট আমার কাছে যেহেতু 100 mx নাই, আমার কাছে আছে এসডি। তো আমি এসডির উপরে চাপ দিলে আসতেছে 9/16। সেম জিনিসটাই তোমার ক্যালসির নিচে এখানে পেয়ে যাবে, এইখানে এই পয়েন্টটাই পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে তুমি এটা দেখে নিবা। তো আমার উত্তর আসলে কত, 9/15। আচ্ছা আমি একটু ব্যাক করবো, যেহেতু এখানে দেখাচ্ছে ওই যে মেন উত্তরটা 9/16। তাহলে আমি এখান থেকে ব্যাক করছি, করে আমার মেন উত্তরটা আমি ওখানে বসিয়ে দেবো। তাহলে আমার উত্তর আসছে কত, 9/16। তোমার জন্য দেখবে ক্যালসির নিচে লেখা আছে AB/C, এরকম লেখা আছে। এই আমারটা যেমনটা এসডি লেখা ছিল, আমারটা এসডি লেখা থাকে, আর তোমাদের ক্যালকুলেটারে এটা লেখা থাকে। এটা লিখলে চলে আসবে অটোমেটিকভাবে। আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন আসো। আর পরবর্তী হলো এইটা 11 নম্বরে। এস সমান একটা কিছু দেওয়া আছে, বলছে অন্যায়ের রেঞ্জ কোনটি। আচ্ছা এখানে একটু ক্লিয়ার করি। এই যে কমা আছে, এই কমার আগে যেটা থাকে এটাকে আমরা বলি ডোমেন, আর কমার পরে যেটা থাকে এটাকে আমরা বলি রেঞ্জ। আর কমার আগেরটাকে আমরা বলি ডোমেন। আর প্রশ্নে কি বলবে সেটার উপরে ডিপেন্ড করে। এখানে প্রশ্ন বলছে অন্যায়ের রেঞ্জ নির্ণয় করো। তাহলে কমার পরেরগুলা, এই কমার পরে 1, এইটার কমার পরে 2, এইটার কমার পরেও 2। তো 2 কিন্তু দুইবার নেওয়া যাবে না, ইতিমধ্যে আমি একবার নিচ্ছি। তাহলে এখানে তুমি চাইলে এখানে আরেকটা 2 কিন্তু আইছে, কিন্তু আমি এটা কিন্তু নিলাম না, কারণ হলো একবার নিতে পারবা। তাহলে উত্তর আসতেছে কত, 1 2। তাহলে উত্তর আসতেছে 1 2। এখানেও আবার একটা ঝামেলা দিয়ে রাখছে, 1 2 এখানেও আছে, এখানেও আছে। সমস্যা হলো এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে উত্তর সঠিক কোনটা? মনে রাখবা যে সেট অ্যান্ড ফাংশনের অঙ্কে ফার্স্ট ব্র্যাকেট গ্রহণযোগ্য নয়, শুধু অন্যায় লেখার ক্ষেত্রে, যেমনটা এখানে করা হয়েছে। শুধু অন্যায় লেখার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যায়, বাট কোনো ডোমেন, রেঞ্জ বা সেট লেখার ক্ষেত্রে কখনোই কোনো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যায় না। সেক্ষেত্রে উত্তর হবে কোনটা, 1 নম্বরটা। তো এর পরবর্তীতে আগাবো আমরা। এর পরবর্তী প্রশ্ন হলো এটা 12 নম্বর প্রশ্ন বলছে, যদি f(x) এরকম একটা উপাদান হয়, তাহলে কোন মানের জন্য ফাংশন -3 = 0 হবে। তাহলে এবার এই ধরনের অঙ্ক কিন্তু তুমি ক্যালকুলেটর খুব ইজিলি করতে পারবা। এই যে অঙ্কটা এখানে তোলা আছে, এই অঙ্কটা পুরোটা তুলবা ক্যালকুলেটরে। তোলার পরে অপশনগুলো চেক দিবা, দিয়ে দেখবা যে কোনটার ক্ষেত্রে 0 হচ্ছে, ঠিক আছে। এটাকে চেক দিয়ে নেবা। তো এখানে x এর মান দেখো, x এর মান কত, -3। এখানে x এর মান বলছে, এখানে x এর মান হলো -3।
তো এটা এক্স এর মান ইউজ করবা। আর প্রশ্ন তুলতে হবে এক্স মানে এখানে আছে কি এক্স কিউব, এখানে এক্স এর জায়গায় এটা পি, পি এর জায়গায় তুমি এ তুলবা, মানে এভাবে তুলবা জিনিসটা, এক্স কিউব প্লাস পি তো আর ক্যালকুলেটার নাই, সেক্ষেত্রে তুমি পি এর পরিবর্তে এ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 এটাকে ক্যালকুলেটারে তুলবা। ঠিক আছে, তো আমি এটাকে তুলতেছি ক্যালকুলেটারে। তো তোলার পরে তো এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9, তো এটাকে ক্যালকুলেটার তুলতে হবে। তো আমি এখানে ক্যালকুলেটার তুলবো। আসলে সবচেয়ে ভালো হয় যে ক্যালকুলেটার ছোট হলে, তো এটা আমি অ্যান্ড্রয়েড মোডে করতেছি যার কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ফার্স্ট আমার যে কাজটা করতে হবে, আমাকে তুলতে হবে এক্স, আমাকে তুলতে হবে কি এক্স। আচ্ছা, এখান থেকে জিনিসটা নেওয়া যাবে না, অপশন নেই। আচ্ছা, এখানে কি স্ক্যান করলে কোনো কিছু হচ্ছে দেখি, না স্ক্যান করলে কিছু কিছু হচ্ছে না। চলো আর কি করা যাক, তোলা যাক। তো এখানে তুলতে হবে এক্স, আমি আলফা দিয়ে তুললাম হলো এক্স। এক্সের উপরে কী আছে আমি একটু ব্যাক করবো, আমার প্রশ্নটা ভুলে গেলাম আমি। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। চলো এবার তুলতেছে, মানে তোমার কাছে ক্যালকুলেটার আছে এটা ভালো কথা, এক্স কিউব। তো আমি এখানে কিউব তুলবো, তো ক্যালকুলেটার কিউব অপশন অবশ্যই থাকে। তো আমার ক্যালকুলেটার আমি কোনো জায়গায় দেখছি না, সেক্ষেত্রে আমি এটা নিব, নিয়ে আমি এখানে 3 তুলে দেবো। তাহলে আমার উঠে গেল এক্স কিউব প্লাস প্লাস এ এক্স স্কোয়ার। তাহলে আমার এ বলতে এখানে এ যে ক্যালকুলেটার এখানে আছে এ, তো আমি আলফা দিয়ে এখানে চাপ দেবো যেখানে আমার এ উঠলো, তারপর এক্স, তো আলফা দিয়ে আমি এক্সের উপরে চাপ দেবো এক্স, তাহলে এ এক্স স্কোয়ার। তাহলে স্কোয়ার দেওয়ার জন্য এই যে স্কোয়ার অপশন আছে, মাইনাস 6x। আচ্ছা, এখানে মাইনাস 6x মাইনাস 3, যার আমি ভুল না বলি। আচ্ছা, এখানে একটু আমি তাও দেখে নিব যে আমি কোনো ভুল তুলছি কিনা, একটু ওয়েট। আচ্ছা, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 9, আচ্ছা মাইনাস 6x মাইনাস 9। তো আমি এটা এখানে তুলব, তো এখানে আমার এটা তুললাম মাইনাস 6x। তো আমি এই যে মাইনাস, আমি এখানে 6x তুলব, আলফা দিয়ে আমি x তুলব, এটা x। তাহলে মাইনাস 6x, তারপর দেব মাইনাস 9। এই তো আমার ক্যালকুলেটারে মোটামুটি পুরো মানটা উঠে গেছে। ওঠার পরে আমি কি করব, ক্যালসিতে চাপ দেব, তাহলে আমার এক্স এর মান চাবে। এখানে এক্স এর মান বলছিল ফাংশনের যে মানটা, ফাংশন কি -3, তাহলে এক্স এর মান আছে -3। তাহলে আমি কি করব, এখানে ফাংশনের মান দিব -3, তো আমি এখানে দিলাম -3 দিয়ে আমি দেব সমান। সমান দিলে আমার কাছে এর মান চাবে। এবার কথা হলো এর মান তো তুমি জানো না, এর মান তুমি বাই করবা, এটা তোমার মেন টার্গেট। আচ্ছা, সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি ক্যালকুলেটরে যাবা, যায় এক এক করে এর মান দিবা হলো এক এক করে অপশন। ফার্স্ট অপশন হলো তোমার, ফার্স্ট অপশন হলো -4। তুমি প্রতিবার এর মানটা চেঞ্জ করবা। এক্স এর মান তো তোমার সেম -3, শুধু এর মানটা বাই করতে বলছে। প্রশ্ন বলছে এর কোন মানের জন্য, মানে পি এর কোন মানের জন্য। তার মানে এই মানটা তুমি বারবার কি করবা, অপশনগুলো চেক দেবা, -4 -2 2 6। তো এটা তুমি বারবার চেক দেবা। তো আমার ক্যালকুলেটার ইতিমধ্যে সব তোলাই আছে, আমি জাস্ট এর মানটা দিব। তো আমার এর মান ওখানে ছিল -4, তো আমি এখানে দেবো মাইনাস, আমার এর মান চাচ্ছে। আচ্ছা, একটু মিস্টেক, আমি একটু ব্যাক করবো, ঠিক আছে। এখানে এরা বলতেছে এর মান কত। আচ্ছা, একটু কোথায় গেল, সিনট্যাক্স এরর উঠলো, একটু ব্যাক করবো, ব্যাক 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 কোথায়, পুরোটা কেটে গেল। চলো আবার করা লাগবে, কি আর করার, দুঃখজনক হলেও সত্য কথা, পুরো ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, সেমভাবে তুলবা, ঠিক আছে। তোমার যেমনটা ছিল এক্স কিউব, তো আমি এখানে এক্স তুলব, এই যে এক্স, তারপরে কিউব, তো আমি এখানে কিউব দিব, এখানে স্কোয়ার উঠলো। মানে ক্যালকুলেটারটা ছোট থাকলে বড় হতো, অ্যান্ড্রয়েড মোডে নিয়ে একটু সমস্যা গেছে। তো আমি এখানে এক্স কিউব তুলি, তোলার পরে এখান থেকে এখানে যাব, এখানে গেলাম প্লাস প্লাস এ এক্স স্কোয়ার, তো আলফা দিব এক্স, তারপর হলো এক্স, তারপর হলো স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6 আলফা এক্স মাইনাস 9। আচ্ছা, -9 পুরোটা আমি ক্যালকুলেটার আরেকবার তুললাম, যেহেতু আমার এখন একটু মিস্টেক হলো। এবার চাচ্ছে আমার হলো এক্স এর মান, এক্স এর মান দেবো আমি -3, যেটা আমার ইতিমধ্যেই আছে। আচ্ছা, তারপর এর মান দেবো আমি -4, যেটা আমার চাচ্ছিল, দিয়ে আমি সমান দিব। এখানে 0 আসে নাই, উত্তর আসতে হবে 0। তো আমি আবার ক্যালসিতে চাপ দেব, ক্যালসিতে চাপ দিলে এখানে আনসাপোর্টেড ফাংশন। আচ্ছা, এইটা হচ্ছে না, মানে
নর্মাল ক্যালকুলেটর হইতো, বাট এটা তো কেন হচ্ছে না? আচ্ছা, এটা তো হচ্ছে না, ঠিক আছে, কিছু করার নেই। যদি এটাতে না হয়, অপশন নেই আমাদের হাতে। তো এভাবে তুমি চেক দিবা, চেক দিলে দেখবা উত্তরটা পেয়ে যাবা। আর মেবি উত্তরটা হয়তো বা কত হবে তুমি একটু হিসাব করে, এখানে জাস্ট ক্যালকুলেটর যদি আমি নর্মাল ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু এখানে বারবার আসছে না, এখানে বারবার না আসলে এটা সমস্যা। এখানে যে জিনিসটা আবার তোলা লাগবে, এইভাবে তো আসলে সম্ভব না, কারণ কোনো কিছু বারবার তোলা পসিবল না, অপশন নাই। তো আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, এটা একটু ঝামেলা হলো, চলো আমরা সামনে করি। তো এটা তোমার জাস্ট এইভাবে করতে হবে, ঠিক আছে। এইভাবে করলে তুমি ইতিমধ্যে মিলাতে পারবা। যেহেতু আমার এখানে একটু সমস্যা হলো, মিলাতে একটু সমস্যা হলো, বারবার এই জিনিসটা আমার হয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো হতো ক্যালকুলেটর যদি সাইডে থাকতো, আমি যদি এগুলো দেখতে পারতাম। আমার দেখার জন্য বারবার বাইরে যাওয়া লাগতেছে, একটু নতুন তো, যার কারণে একটু সমস্যা হয়ে গেছে। তো চলো, এটা আমি গেল। এরপর আমাদের বীজগণিতিক রাশি। তো বীজগণিতিক রাশিকে এখানে দেখো বলছে এক্স এর মান এত হলে 1/x এর মান কত। মনে রাখবা যে এক্স এর মান যা থাকবে 1/x এর মান হলো এর অপোজিট। তাহলে এক্স এর মান আছে কত? √5, তোমার কি √3। তাহলে এর উত্তরটা আসবে হলো √5, এখানে প্লাস আছে, চিহ্ন হবে -√3, এবং এই দুইটাকে বিয়োগ করলে কত হয়? এই দুইটাকে বিয়োগ করলে হয় 2। এখানে উত্তর হবে এরকম। সবসময় খেয়াল রাখবা যে এক্স এর যে মান আসবে 1/x এর মান, তার যে চিহ্নটা আছে তার ঠিক অপোজিট চিহ্ন, ঠিক আছে। যেমন এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে, এখানে উত্তর হবে মাইনাস, এবং এই দুইটাকে বিয়োগ করলে যা হবে সেটা হবে নিচে। এটা হলো মেন বিষয়। এখন এই প্রশ্নে বলছে এক্স এর মান হবে 2, মানে উপরে হবে 2, তার মানে উপরে হবে 2, উপরে 2 নিচে 2 কাটা, তাহলে উত্তর হলো কত? এইটা √5 মাইনাস √3। তাহলে √5 মাইনাস √3 কোথায় আছে? এখানে তো সেরকম কিছু নেই। √5 প্লাস √3 আছে, এখানে আছে হলো √5 মাইনাস √3, আবার কি আছে? 1/2 আছে। যদি এখানে 2/x না থাকতো তাহলে এই উত্তরটা আমি সঠিক বলতাম, বাট এই উত্তরটা সঠিক না। 1/3 এটা তো আরও সঠিক না। এটা প্লাসের মান তো ইতিমধ্যে দেওয়া আছে, এটা সঠিক না। এইটাই সঠিক, বাট এটা উল্টা করে তোলা আছে। যেটা তোলার কথা হলো √5 মাইনাস √3, ওটা আছে √3 মাইনাস √2, মানে অপশনের সমস্যা। আর পরবর্তী প্রশ্নে এখানে বলছে এক্স প্লাস ওয়াই এর মান এত, এক্স ওয়াই এর মান এত হলে এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো। তোমরা এই বিষয়গুলো বা এই ধরনের অঙ্কগুলো তোমরা খুব ইজিলি করতে পারো। এটা ডিপেন্ড হলো তোমার সূত্রের উপরে। আশা করি তুমি এই ধরনের সূত্র জানো। 4xy, এটার যে সূত্রটা ছিল 4xy সূত্র কি? 4xy সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কিন্তু আরও আছে, এমন যে এইটাই মাত্র সূত্র। তারপর এক্স ওয়াই আর একটা সূত্র আছে, এক্স মাইনাস ওয়াই মানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হলো তোমার হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এইটাও যে সূত্র, এইটাও সেই সূত্র। তো সূত্র তুমি একটা ইউজ করবা। তো এটা যদি ইউজ করি, তো এখানে বলছে এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো। তার মানে আমি যদি এটার মান বের করি, এটা স্কোয়ার আছে, পাশে গেলে রুট হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান রুট ওভার এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর মান হলো √7, তাহলে এর মান হলো √7, তারপরে কি আছে? স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 আছে 4, এক্স ওয়াই, এক্স এর মান হলো 1। আমরা সবাই জানি যে স্কোয়ার রুট কাটা, তাহলে হলো 7, এখানে হলো 7 মাইনাস 4 একে 4। তো এর উপরে যদি আমরা রুট করি, মানে তোমার 7 থেকে কত বাদ? 4 বাদ দিলে হলো 3, তাহলে আমার √3 উঠতে থাকে, আমার √3। এই যে আমার উত্তর √3। আর পরবর্তী প্রশ্ন সেমি কোয়ালিটির প্রায় প্রশ্নটা একই। দেখো a প্লাস বি সমান এটা, a মাইনাস বি সমান এটা হলো 4ab নির্ণয় করো। দেখো এই ধরনের আসলে প্রশ্ন শুধুমাত্র যে বীজগণিত এরকম নয়, বীজগণিত, তারপর হলো পরিসংখ্যান, তারপর হলো তোমার পরিমিতি, এ ধরনের শুধু সূত্র, এছাড়া কিছুই না। দেখো 4ab সূত্র যে জানবে সেই অঙ্ক এমনি পারবে। 4ab সূত্র কি? 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে a প্লাস বি এর এই যে a প্লাস বি এর মান দিছে √6, তাহলে √6 তারপরে স্কোয়ার মাইনাস কি এটার মান হলো 2, তারপরে স্কোয়ার। স্কোয়ার রুট কাটা 6, 2 প্রেস করলে 2 দুগুণা 4, বিয়োগ করলে 2, তার মানে উত্তর হবে কত? উত্তর হবে ক নম্বরটা। এর পরবর্তী প্রশ্নে যাই আমরা। তো এর পরবর্তী প্রশ্ন হলো এটা যদি a প্লাস বি সমান এটা হয় এবং a মাইনাস বি সমান এটা হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের টোটাল সূত্র হলো 3টা। এখন তোমাকে বুঝতে হবে যে তোমার কোনটা লাগবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো 3টা। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা হলো তোমার হাফ ইন্টু, ঠিক আছে, হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার।
এখন প্রশ্ন হলো এই তিনটা সূত্রের মধ্যে তোমার কখন কোনটা লাগবে, যখন তুমি দেখবা যে এ বির মান দেওয়া আছে, এ বি, যেমন এখানে কোনো এ বির মান নাই, এখানে একবার প্লাসের মান দেওয়া আছে একবার মাইনাসের মান দেওয়া আছে, কিন্তু এ বির কিন্তু মান নেই। যদি এ বির মান দেওয়া থাকে সেক্ষেত্রে এই দুইটার মধ্যে একটা লাগবে, বাট এখানে তো এ বির মান নেই, তার মানে আমার সূত্র লাগবে 3 নাম্বারটা, একবার প্লাস আছে একবার মাইনাস আছে। এটাতে দেখো সূত্রতে একবার প্লাস আছে একবার মাইনাস আছে। তো বুঝতে হবে যে এই যে বীজগণিতের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের প্রায় সেম কোয়ালিটির প্রশ্নগুলো শুধুমাত্র সূত্রকে অ্যানালাইসিস করে প্রশ্নগুলো দেওয়া থাকে, অর্থাৎ যারা সূত্র এবং সূত্রের মধ্যে মান বসাতে পারে তারা খুব ইজিভাবে এই অঙ্কগুলো করতে পারবা নিঃসন্দেহে। তাহলে এখানে যদি তুমি জাস্ট এই দুইটা সূত্র জানো, তুমি 3 নম্বর সূত্র জানোই না, সেক্ষেত্রে এই অঙ্কটা করা তোমার জন্য কঠিন হবে। আচ্ছা, এবার তুমি এখানে সেই অনুসারে মান বসাও, হাফ এ প্লাস বি এর মান হলো √5, এর উপরে কী করতে হবে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা থাকবে কত 5, প্লাস চিহ্ন আছে প্লাস, এ মাইনাস বি √3 আছে স্কোয়ার রুট কাটা রইল কত 3, তাহলে এখানেও 1/2, এই দুটো যোগ করলে কত হয় 8, এই 2 দ্বারা 8 কাটলে হয় কত 4, তাহলে মেন উত্তর হলো 4। তাহলে এখানে আছে না 4, এই যে 4 খ নাম্বার অপশন। এর পরবর্তী প্রশ্ন আসো, এর পরবর্তী এটা আছে x² মানে এটা হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করা। এখন এই ধরনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার যে ক্যাপাসিটি সেগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি নর্মাল ওয়েতে করতে যাও এটা একটা 4 মার্কের অঙ্ক, এই অঙ্কটা একটা 4 মার্কের অঙ্ক। এই অঙ্কটা করার জন্য মিনিমাম তোমার প্রায় 1 থেকে 2 পৃষ্ঠার প্রয়োজন পড়ে। এখন 1 মার্কের একটা এমসিকিউর জন্য 1 থেকে 2 পৃষ্ঠা অঙ্ক করা কি সম্ভব? সেক্ষেত্রে আমরা বিভিন্ন টেকনিক ইউজ করতে পারি যার মাধ্যমে খুব ইজিলি, যেমন এখানে x² একটা মান দেওয়া আছে, তো এখানে x² এর মান থেকে x এর মান কীভাবে বের করে এইটা তোমাকে জানতে হবে। বর্গের সূত্র নর্মাল যেভাবে করো সেভাবে যদি করতে যাও তোমার পুরো জীবন চলে যাবে এই ধরনের এমসিকিউ করতে, মানে 3, 4, 5টা এমসিকিউ করতে করতে তোমার পুরো 30 মিনিট শেষ হয়ে যাবে, আর কোনো এমসিকিউ করার প্রয়োজন নাই বাবা তোমার। তাহলে সেক্ষেত্রে এখন কথা হলো টেকনিক লাগবে। তো এই ধরনের অঙ্ক করার জন্য কিছুই নাই, এই ধরনের অঙ্ক করার জন্য x² থেকে x বাই করার নিয়ম হলো যার সাথে রুট আছে তাক ভেঙে 2ab মিলানি। যখন এখানে 2√6 আছে, এখানে আছে 2√6, এটাকে ভেঙে 2ab মিলাইতে হবে 2, এটাকে এবার 6 এর রুট আছে, এবার ab এটা কি 6 ভাঙলে কীভাবে ভাঙবো আমরা 3 × 2 = 6, ঠিক আছে। আবার অনেকে বলতে পারে ভাইয়া 6 × 6 এটাও তো হয়, হ্যাঁ এটাও হয়, কথা সত্য, বাট মনে রাখতে হবে যে এই দুইটাকে আবার কি করতে হবে যোগ করে, এই যে যোগ চিহ্ন আছে এই দুটোকে আবার যোগ করে 5 মিলাতে হবে। এই দুটো যোগ করলে কি 5 হয়? হয় না, তাহলে এটা বাদ। তাহলে উত্তর হলো এটা, তার মানে এটা হলো আমার এ, এটা আমার বি, তাহলে এখানে কি চিহ্ন আছে প্লাস, তার মানে √3 + √2। তো এইরকম বিষয়টা বুঝতে হবে যে এটা ফুল ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। x² এর যদি কোনো মান থাকে রুট ভেঙে 2ab মিলাবো, আর এর আগে যে প্লাস চিহ্ন থাকলে মাঝখানে প্লাস হবে, এর আগে যদি মাইনাস চিহ্ন হয় এখানে মাইনাস হবে। যেহেতু এটা ভেঙে কি √3 আর √2 আইছে, মাঝখানে প্লাস চিহ্ন ছিল তাই কি √3 + √2, তাহলে x এর মান পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো ভাইয়া এই ধরনের অঙ্ক কীভাবে করব? এখন দেখো x এর মান যদি এটা আসে তাহলে 1/x এর মান জাস্ট অপোজিট আসবে, তার মানে কি √3 - √2 আসবে, এবং প্লাস চিহ্ন আছে তার মানে যোগ করলে x + y, এটাকে যোগ করলে প্লাসের √3 মানে প্লাসের √3 - √2, √2 কাটা রইল একটা √2 ইকুয়াল দুইটার, সরি একটা √3 ইকুয়াল দুইটা √3, তাহলে x + 1/x এর মান হলো কত 2√3। এখন প্রশ্ন হলো ভাইয়া এই ধরনের অঙ্ক কী করবো? এই ধরনের কোনো যদি অঙ্ক দেখো, আমি তোমাকে কয়েক ধরনের সূত্র দিচ্ছি, x + 1/x = যদি a হয়, এটা যদি হয় তাহলে প্রশ্নে যদি তোমাকে বলে যে x² + 1/x² এর মান বাই করো, সেক্ষেত্রে এইটার সূত্র দ্বারা a² - 2 শর্ট সূত্র। নাম্বার 2 যদি বলে যে তো ভাইয়া এইটা না, তুমি এইটা বাই করো, x⁴ + 1/x⁴ বাই করো, সেক্ষেত্রে সূত্রটা দ্বারা হলো এরকম যে a² - 2 হোল স্কোয়ার - 2, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম প্রশ্ন বলে, এরকম যদি বলে তোমার কি x³ + 1/x³ বাই করো, সেক্ষেত্রে সূত্রটা দ্বারা হলো তোমার a³ - 3a। তো এই ধরনের অঙ্কগুলো তোমাকে বুঝতে হবে, এই ধরনের সূত্রগুলো তোমাকে বসানো শিখতে হবে। তো এই সূত্রগুলো জানলে হবে। যেমন ধরো আমার এই অঙ্কটা করার জন্য x³ + 1/x³ এই সূত্র আমার এইটা, x³ + 1/x³ এর সূত্র হলো a³ - 3a। যদি আমি এই সূত্রটা জানি তাহলে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। সবসময় মনে রাখবো যে এমসিকিউর জন্য শর্টকাট টেকনিক বা সুপার টেকনিকে যেগুলোকে আমরা বলি সেগুলো অবশ্যই শেখা উচিত।
কেননা সেগুলো শিখলে এমসিকিউতে তুমি সম্পূর্ণ মার্ক তুলতে পারবে। আর যদি নর্মাল ওয়েতে করতে চাও, সাধারণ জ্ঞান ম্যাথমেটিক্স ওয়েতে, তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং তুমি সবগুলো কভার করতে পারবে না। এখন সেক্ষেত্রে যদি আমার এই সূত্রটা জানা থাকে ইজি, তাহলে এ মানে কি, এক্স প্লাস ওয়াইয়ের মান যেটা থাকবে সেটা হলো এ, যেখানে এখানে দেওয়া ছিল। এখানে আসো, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হলো 2√3, তাহলে এর মান আমার হলো 2√3, তাহলে এর মান আমার 2√3, তারপরে কি আছে কিউব মাইনাস 3, এর মান হলো আমার 2√3, ঠিক আছে। অ্যান্ড 2 এর উপরে কিউব দিলে 8, যে কোনো কিছুর উপরে রুট দিলে মানে যে কোনো রুটের উপরে যদি কিউব দাও, একটা সংখ্যা বাইরে একটা সংখ্যা ভিতরে, মাইনাস 3 দুগুণে 6√3, এখানে কত 8 4 3 3 24√3 মাইনাস 6√3, বিয়োগ করলে কত আসতেছে তোমার, বিয়োগ করলে 18√3, তাহলে উত্তরটা কত 18√3। দেখো আমি অনেক শর্টকাট ইউজ করার পরেও আমার মোটামুটি এখান থেকে এতটুকু আমার করা লাগছে, আবার এখান থেকে এতটুকু করা লাগছে, তার মানে আমার কতটুকু সময় নষ্ট হয়েছে দেখো, সিম্পল 1 মার্কের জন্য। আর যদি আমি একবারে মেন টেকনিক করলাম নি, তাহলে তো কথাই নেই, কত বড় হয়তো তোমরা নিজেরাই ভাববো। তাহলে আর পরবর্তী প্রশ্ন, এটা সূত্র কিন্তু আমি এইমাত্র পড়লাম, ঠিক আছে। এই এক্স কিউব প্লাস 1/x আমি এইমাত্র বললাম যে এক্স প্লাস 1/x এর মান যদি এ থাকে, সেক্ষেত্রে প্রশ্নে যদি বলে যে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো, সূত্রটা হবে হলো এ কিউব মাইনাস 3, সূত্রটা হবে এটা এ কিউব মাইনাস 3, যেমনটা আমি এই জায়গায় লিখে দিলাম। এই সূত্রগুলো খেয়াল রাখবো, এই যে এ কিউব মাইনাস 3, তাহলে সূত্রটা এটা হলো। আচ্ছা, এবার প্রশ্ন হলো এক্স প্লাস 1/x এর মান হইতে হবে এ। এখন এরকম তো কোনো মান নেই, তাহলে মানটা বাই করে নাও। এখানে কি আছে, এখানে আছে এ স্কোয়ার প্লাস 1 সমান সমান হলো √3a। এখান থেকে আমি কি এই এটা পার করে দেবো, তো এখানে 6 আর এর মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, তাহলে এটা যদি এখানে পার করে দিই তাহলে কি হয়, ওই পাশে গুণ থাকলে ওই পাশে আসলে ভাগ, তাহলে এটা ছিল গুণ, এটা আসলো ভাগ, উপরে আছে কি এ স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে হলো √6। এখন এইটা নিচে আলাদা হবে, এই জন্য আছে ভাগের বা গুণের নিয়ম অনুসারে তুমি কি করতে পারো, আলাদা আলাদা পাওয়ার দিতে পারো। তার মানে এখানে আছে এ স্কোয়ার, নিচে কি এ, প্লাস চিহ্ন আছে প্লাস, উপরে আছে এ, নিচে আছে এ, এখানে উপরে আছে 2টা, ভাগ হলো 1টা, মানে 2টা থেকে 1টা কাটতে হবে, 2টা থেকে 1টা কাটলে 1টা, আর উপরে আছে 1টা, সমান সমান উত্তর √6 সমান সমান √6। তার মানে মেন উত্তরটা আসলো 1/, মানে a প্লাস 1/a সমান হলো √6। তাহলে এর মান যেটা পাওয়া দরকার সেটা আমি পেয়ে গেছি, সেটা হলো √6। তাহলে আমি এখানে পাল্টা বসো, √6 তার উপরে কিউব মাইনাস 3√6, সে অনুসারে করলে কি 6 এর উপরে যদি কিউব করো, তাহলে একটা কি 6 বাইরে একটা ভিতরে, যে কোনো রুটের উপরে কিউব করলে একটা বাইরে একটা ভিতরে, মাইনাস চিহ্ন আছে মাইনাস 3√6, যদি বিয়োগ করি তাহলে আসতেছে 3টা, মানে 6টা থেকে 3টা বাদ, তাহলে 3টা √6, তাহলে উত্তর কোথায় আছে, গ নম্বরে। তো এরকম টেকনিক যদি তোমার জানা থাকে, তুমি খুব সহজভাবেই কিন্তু সৃজনশীল মানে এমসিকিউগুলো করতে পারবা, না হলে কিন্তু মানে প্রচুর সময় লেগে যাবে তোমার, তাও সমাধান হবে কিনা কে জানে। তো এখানে আছে এটা তো সবচেয়ে ভালো, এক্স প্লাস 1/x এর মান হলো 2, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। যদি আমি তোমাকে সূত্র লিখে দিচ্ছি, ঠিক আছে, ও এখানে আবার একটা ঝামেলা দেখো, এখানে আছে কিউব, এখানে আছে 4, আর সেল হলো বরিশাল বোর্ড 17টায়। তো এই ধরনের অঙ্কের জন্য এই টেকনিকটা তোমার খেয়াল রাখা উচিত, যে এক্স প্লাস 1/x সমান সমান 2 হলে এক্স এর মান 1, অথবা আরেকটা কথা আছে, এক্স মাইনাস 1/x সমান সমান 0 হলে এক্স এর মান 1। এই কথাটা যদি তুমি মনে রাখো, এরকম হাজার হাজার অঙ্ক, অদ্ভুত ধরনের যে ধরনের অঙ্ক থাকুক নাকি পারবা। আর যত অদ্ভুত অঙ্ক দেয় সকল মান এটাই দেয়, হয় দেয় এক্স প্লাস 1/x সমান 2, তাহলে এক্স এর মান হয় 1, অথবা দেয় এক্স মাইনাস 1/x ইকুয়াল 0, সেক্ষেত্রেও এক্স এর মান 1। তাহলে যেহেতু এখানে এক্স প্লাস 1/x এর মান 2 দেওয়া আছে, তার মানে আমার এক্স এর মান 1, আমার এই অঙ্ক করতে হবে এক্স কিউব প্লাস 1/x⁴। আমি জানি যে এক্স প্লাস 1/x এর মান যদি 2 হয়, তাহলে আমার এক্স এর মান আসে 1, সেই অনুসারে এক্স এর মান আমার 1, তারপরে কি আছে কিউব, প্লাস এক্স এর মান আমার 1, তারপরে কি 4। এখন একের উপরে তুমি যাই করো একের উপরে যাই করো সমান সমান 2, তাহলে উত্তর হলো কত 2। এখন তুমি কি এটা সাধারণ কোনো নিয়ম অনুসারে পারলা নেই, যদি এই দুইটা লাইন আজকে তোমাকে না শিখলাম নেই। তো আজকের ক্লাসটা আসলে তোমার লাইফে হয়তো বা যদি প্রথম আমার সাথে যদি পরিচয় তোমার আগে কখনোই না থাকা খুব স্বাভাবিক,
যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে মোটামুটি 1 বছর হয়েছে, 1-1.5 বছর, অফলাইনে পড়েছি মোটামুটি 4 বছর ব্যাপী, এখন অফলাইনে পড়াচ্ছি। তো আমি চাইলাম যে আমার যে শর্টকাট নিয়মগুলো আমার আছে, আমার যে শর্টকাট ওয়েগুলো আছে, সেগুলো আমরা আমাদের ছাত্রদের শিখাই। বিশেষ করে এসএসসি 26 আমাকে পাওয়ার কথা ছিল না, বাট যাই হোক কপাল এতে পেয়ে গেছো। আমাকে মেনলি পাওয়ার কথা হলো এসএসসি 27-এর। আমার একটা টার্গেট ছিল যে আমি এসএসসি 27 থেকে কোর্স লঞ্চ করব, এসএসসি 27 থেকে ক্লাস নেব, সব কিছু স্মার্ট বোর্ডে এসএসসি 27-এর সাথে করব। কিন্তু আমি যখন দেখলাম যে এসএসসি 26 খুবই দুর্বল এবং এদের পাশের পার্সেন্টেজ কোনোভাবেই 42%-এর উপরে উঠতেছে না, তখন আমি ভাবলাম যে আমি যদি তোমাদেরকে সাহায্য করে এই 42-কে কোনোভাবে 72% করতে পারি, তাহলে হয়তো বা আমার লাইফে একটা সফলতা পাবো। তো তোমরা যেহেতু সবচেয়ে দুর্বল ছাত্র, তাই তোমাদের জন্য বিভিন্ন যত্ন সহকারে 1-to-1 মেন্টর সহকারে আমার সাথে কথা বলে তোমরা আমাদের সাথে কিন্তু পড়তে পারবা। তো এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, এই ভিডিওর ডেসক্রিপশন আশা করি সবাই চেনো। এই ভিডিওর ডেসক্রিপশন যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে যাও, দেখো আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় সকল ডিটেলস দেওয়া রয়েছে। সেখান থেকে যেই কম্বো প্যাকেজটি তোমার পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে আমাদের নক দাও, নক দেওয়ার পরে আমাদের সাথে কথা বলো, কথা বলার পরে যদি তোমার ভালো লাগে তাহলে আমাদের থেকে সেই কোর্সগুলো সংগ্রহ করতে পারো। আর একটা বিশেষ কথা তোমাদের বলে দিই যে আমাদের কোর্স যদি তোমাদের ভালো না লাগে বা আমাদের ক্লাস যদি কোনো কারণে তোমাদের ভালো না লাগে, সেক্ষেত্রে আমাদের থেকে তোমরা যেই কোর্স ফি দিয়ে ভর্তি হবো আমাদের ক্লাসে, সেখানে কিন্তু সম্পূর্ণ টাকা তোমরা ফেরত পাবা। তাই নিঃসন্দেহে তুমি আমাদের কোর্সে সংযুক্ত হতে পারো। তোমরা আমাদের যদি কমিউনিকেটিভ সেকশন দেখো, যেখানে আমরা পোস্ট করি, সেখানে দেখবা যদি কোনো কারণবশত ভুলে কারো থেকে টাকা নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে সেই টাকাটা রিটার্ন দিই। দেখা যাচ্ছে যে আমরা টাকা সে দিয়েছে যে এসএসসি জিনিস আমরা দিয়ে দিয়েছি, কিন্তু তাই সে আমাদের বলেই নেই যে এই এসএসসি জিনিস নেবে। এই ধরনের ভুল ত্রুটি আমাদের মাঝখানে হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা তাদের সেই প্রাপ্ত জিনিসগুলো কেটে দিয়ে আমরা তাকে তার টাকাটা রিফান্ড করে দিই। তো আমরা বাংলাদেশে প্রথম যে রিফান্ড অপশন এনেছি। কেন এনেছি? কেননা হাজার হাজার শিক্ষার্থীরা অনলাইনে কোর্স কেনার পরেও দেখা যাচ্ছে প্রতারিত হচ্ছে, যে অনলাইন ক্লাস তো কোর্স তো কিনেছে, বাট তার ক্লাস ভালো লাগছে না। কোর্স কিনেছে হয়তো বা বিভিন্ন ধরনের মোটিভেশন শুনে অথবা 2-1টা ডেমো ক্লাস দেখে, যেমন আমি ক্লাস নিচ্ছি, অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। তো এই ধরনের 2-1টা ডেমো ক্লাস দেখে সেই শিক্ষার্থীরা কোর্সটা কিনে নিয়েছে, কিন্তু সমস্যা দাঁড়িয়েছে কোথায়? কোর্স কেনার পরে কোর্সের বাকি যে ক্লাসগুলো তার ভালো লাগছে না। এখন প্রশ্ন হলো সে কী করবে? তো এভাবে আমাদের বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণ প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে আমরা যদি একটা একটা করে কোর্স কিনতে যাই, তাহলে মধ্যবিত্ত যারা রয়েছে তারা তো একবারে ফকির হয়ে যাবা। তাই আমি ভাবলাম যে আমি যদি তোমাদের মধ্যে বিশ্বস্ত একজন হয়ে যাই, অর্থাৎ সবার আগে যদি তুমি আমার কোর্সটা কেনো এবং তোমার যদি কোর্স ভালো না লাগে, সেক্ষেত্রে আমি যদি তোমাকে টাকাটা রিফান্ড দিয়ে দিই, তাহলে তো একটা প্ল্যাটফর্ম অন্তত চেক দিতে পারলো যে এই প্ল্যাটফর্মটা কেমন। সেক্ষেত্রে আমার থেকে তুমি প্রতারিত হলো না, তুমি আরেক জায়গায় যেয়ে কোর্স কিনতে পারবা। তাই আমাদের কাছে কিন্তু এই প্রথমবারের মতো আমরা এই সিস্টেমটা রাখছি। তোমাদের যারা এই বিষয়টা পছন্দ করো বা চাচ্ছ, তারা চাইলে আমাদের থেকে কিন্তু কোর্সগুলো সংগ্রহ করতে পারো। তো চলো আমরা সামনের দিকে যাই। এর পরবর্তী প্রশ্ন হলো, এরকম একটা মান থাকে, বলে উৎপাদক বিশ্লেষণ করো। এখন প্রশ্ন হলো এই ধরনের অঙ্ক করতে গেলে অনেক সময়ের দরকার পড়তে পারে। যেমন এখানে আছে, প্রশ্ন আসছে হলো a² - a - 6। এখন এই অঙ্কটা যদি কেউ অঙ্ক মতে করে, তাহলে সেই সকল শিক্ষার্থীরা মানে মিডল ফ্যাক্টর যদি করে অনেক সময় লাগবে, তোমরা কিন্তু সমাধান করতে পারবে। বাট আমি তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। এই জায়গার চিহ্ন দেখেই উত্তর করা সম্ভব। এই জায়গার চিহ্ন আর এই জায়গার চিহ্ন, এই দুইটা চিহ্ন দেখে উত্তর করা সম্ভব। মনে রাখবা যে এই জায়গার যে চিহ্নটা আছে সেটা যদি প্লাস হয়, তাহলে উত্তর হবে দুইটা একই চিহ্ন হবে, একই চিহ্ন হবে, একই চিহ্ন। প্লাস হলে দুইটাই প্লাস। কি বললাম? যে শেষ সংখ্যার আগে যদি প্লাস হয় তাহলে দুইটা একই চিহ্ন হবে, শেষ সংখ্যার আগে যদি মাইনাস হয়, 1 মিনিট, সমস্যাতে ঠান্ডা লেগেছে, টেকনিকটা শিখে দেয়। আচ্ছা আমি আবার আসি। যদি শেষ চিহ্নের আগে প্লাস হয় তাহলে চিহ্নটা একই হবে, শেষ চিহ্নের আগে যদি মাইনাস হয় তাহলে চিহ্ন দুটা বিপরীত হবে, বিপরীত। ঠিক আছে, বিপরীত। এখন তুমি বলো এই চিহ্নটার আগে কী চিহ্ন আছে? মাইনাস। তাহলে উত্তর কী হবে? দুটো বিপরীত। মাইনাস চিহ্ন থাকলে উত্তর হয় কি? বিপরীত। এখন এখানে দেখো, এই চিহ্নটা এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এই দুটো কিন্তু একই না, মানে দুটো কিন্তু বিপরীত হয়নি, দুটো একই চিহ্ন হয়েছে। একই না? একই হলে কি উত্তর হবে না? কারণ না এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে দুটো চিহ্ন হবে বিপরীত, কিন্তু এখানে তো দুটো একই চিহ্ন আছে, উত্তর হবে না। এখানে দুটো প্লাস আছে, দুটো একই চিহ্ন আছে, এটা উত্তর হবে না। তো যদি তোমার এই কথাটা জানা থাকে যে প্লাস থাকলে একই চিহ্ন হয়, মাইনাস থাকলে বিপরীত চিহ্ন হয়,
যেহেতু এখানে মাইনাস আছে তার মানে চিহ্ন দুটো বিপরীত হবে, দেখো অটোমেটিকলি দুইটা উত্তর বাদ হয়ে যাবে। তুমি দেখার আগে অপশন দুটো বাদ, বাকি অপশন হলো এইটা আর এইটা। এবার এখানে বুঝতে হবে এই চিহ্নটা সবসময় বড়টার আগে বসে, এই চিহ্ন সবসময় বড় জনের আগে বসে। তো এই কথাটা যদি মনে রাখো, দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস সবসময় বড় আগে বসে। এবার দুইটা অপশন চেক করো, এখানে আছে 2, এখানে আছে 3, এর মধ্যে অবশ্যই 3 বড়, 3-এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, যেটা এখানে কি চিহ্ন আছে? মাইনাস। তো বড়টার আগে কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে এটা সঠিক। এটাতে আছে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, কিন্তু এখানে যে চিহ্নটা থাকে সেটা বড়টার মধ্যে বসে, বড়টার আগে তো নাই, তাহলে এটা কিন্তু বাদ। তো দেখো আমি কিন্তু মিডল ফ্যাক্টর করলামই না, আমার যে মিডল ফ্যাক্টরটা করা উচিত ছিল আমি সেটা করি নাই। আমি না করে আমি জাস্ট তোমাকে হালকা একটু টেকনিক দেখিয়ে দিলাম, অঙ্ক শেষ। দ্যাটস ম্যাজিক। তো এরকম ওয়ে যদি জানো, তোমার কিন্তু মানে ম্যাথকে কখনোই কঠিন মনে হবে না। এরপরে দেখো এখানে বলছে পি কিউ দুটি পূর্ণ সংখ্যা হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা মানে হোল স্কোয়ার টাইপের কিছু, ঠিক আছে? তো এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, এর সাথে কি যোগ করলে, মানে যোগ করতে হবে কিছু একটা, এই যে কি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আশা করি আমরা সূত্র জানি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab, সূত্রটা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটার সূত্র কিন্তু এইটা, তার মানে এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার তো দেওয়া আছে, নাই কি 2ab, এইটা নেই, এইটা প্লাসের। তাহলে এখানে প্লাস তো নেই, কে দেওয়া আছে কি মাইনাস, কি দেওয়া আছে? মাইনাস। কে মাইনাসের সূত্রও আছে, তো মাইনাসের সূত্র আছে না, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কি কিউ স্কোয়ার। তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2ab, কি এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র কি? এটা হলো তোমার কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তো সেক্ষেত্রে উত্তর হবে কোনটা? 1 নাম্বারটা। তো এরকম যদি থাকে, তুমি যদি এটা না বোঝো, তাহলে কখনোই কি হবে না, কখনোই এই প্রশ্নের সমাধান তো অন্তত হওয়া সম্ভব না। এর পরবর্তী প্রশ্ন চলো, যেহেতু আমাদের সামনে আগাতে হবে, অনেক সময় লাগছে আমাদের। এখানে বলছে ফাংশন এক্স এর একটি উৎপাদক যেখানে 2x প্লাস 5 হলে, মানে ফাংশন এক্স এর একটি উৎপাদক হলো 2x প্লাস 5, নিচের কোনটি fx এর শূন্য হবে? দেখো এক্ষেত্রে খুব সহজভাবে আমি বলি যে fx কোথায় শূন্য হবে, এইটা। তো fx কোথায় শূন্য হবে? fx যদি শূন্য হয় তখন হবে এইটার ক্ষেত্রে। এখানে কি আছে? এখান থেকে x এর মান বের করো, এখানে আছে 2x প্লাস 5 যেটা সমান 0। তো এখান থেকে x এর মান যদি বাই করতে চাই, তার মানে এই প্লাস 5 আছে, এই টাইপ এসে গেলে মাইনাস, তারপর x বাই করব, তাহলে কি আছে 2, এখানে কোনো চিহ্নের গুণ আছে, সেক্ষেত্রে গিয়ে যাবে ভাগ, তার মানে মাইনাস 5/2 উত্তর হবে। যদি উত্তর খেয়াল করো এখানে দেখো এই যে এটাতে মাইনাস 5/2 উত্তর এটা। এখন এই কথা যদি না জানো যে ফাংশনের যদি কোনো একটা উৎপাদক কোনো কিছু একটা থাকে, তাহলে শূন্য হইতে হলে এটা সমান সমান 0 হয়, এই কথাটা যদি তোমার জানা না থাকে, বা ভাগশেষ উপপাদ্য যদি তোমার জানা না থাকে, তাহলে কিন্তু এটা তুমি করতে পারবে না। আর আমি এতটুকু তো গ্যারান্টি দিতে পারি, যারা আমার ভিডিও বর্তমানে দেখছো তার 50% লোক আমি এখন এই ক্লাসে যে কথাগুলো বলতেছি, অন্তত 50% শিক্ষার্থীরা এই কথাগুলো সম্পর্কে কিছুই জানতে না, যারা আজ প্রথম আমার ভিডিও দেখে জানতে পারছো। আমি চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ শিখিয়ে দেওয়ার। তো এর পরবর্তী প্রশ্ন এরকম, 10% মুনাফা হারে 3000 টাকার 3 বছরের সরল মুনাফা কত? সরল মুনাফার সূত্র এই সমান PRN, এটা তোমরা আগে জানতা, আগে সবাই জানতা। পি এর মানে হলো মূলধন, যেটা হলো 3000 মূলধন, গুণন আর মানে হার, হার হলো কত? হার হলো 10%, তাহলে 10/100, কারণ পার্সেন্টকে ভাগ দিতে হয় 100 দ্বারা। আর মানে 3। এটাকে ক্যালকুলেটার সাহায্য করি, আমি এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটতে পারি, তাহলে আবার এখানে হলো 3 আর 3, 3 পরিষ্কার 9, 1 শূন্য 1 শূন্য ইকুয়াল 2 শূন্য, তার মানে 900 এলো 900, এটা শেষ। এরপরে আসো ব্যবহারিক জ্যামিতি, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এখানে আমি যে জ্যামিতিগুলো রেখেছি সে কটা জ্যামিতি যদি তুমি পড়ে নিতে পারো, তাহলে জ্যামিতি সম্পর্কে তোমার কোনো সমস্যা থাকবে না, অল্প কিছু জ্যামিতি একবারে হুবই আসবে আশা করি। প্রথম প্রশ্ন যে নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, এটা একটা বাহু, এটা একটা, এটা একটা, তাহলে এইটার যে কোণ হবে এটারও সেই কোণই হবে, এইটা হবে বিপরীত কোণ। সমদ্বিবাহু মানে যার দুই বাহু সমান, আর যার দুই বাহু সমান তার বিপরীত বাহুদ্বয় সমান, সেক্ষেত্রে উত্তর হতে হবে
একটা হলো তোমার কি সমদ্বিবাহু হইতে হলে একটা হইতে হবে 70 আর একটা হইতে হবে 40। উত্তর হবে কত 70/40। কেন এবার দেখো এটা যদি তোমার কত হয় 40 এখানে 70 হলে এখানেও 70 আর এটা হবে কত 40। যদি যোগ করো 70 140 প্লাস এখানে 40 ইকুয়াল 180। একটা ত্রিভুজের মধ্যে টোটাল কোণ থাকে 180 ডিগ্রি। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ যদি আঁকতে চাও এখানে কত 70 এখানে হতে হবে 70। যদি এই 70 আর 70 না হয় মানে এটা যদি 70 না হয় তাহলে সমবাহু মানে 70 সমদ্বিবাহু আঁকার জন্য 70 40 হওয়া লাগবে। 70 40 যদি হয় তাহলে একমাত্র সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব। আবার প্রশ্নটা যদি সমদ্বিবাহু না বলে যদি সমবাহু বলতো সমবাহু ত্রিভুজ 3 বাহু সমান সেক্ষেত্রে কোণ হবে 60 ডিগ্রি, কারণ তিনটা কোণ আছে 3x, ঠিক আছে, আর টোটাল হলো 180 ডিগ্রি। সেক্ষেত্রে এক্স এটা কি এর মধ্যে কোনো চিহ্নের গুণ আছে, এটা আসলে কি হবে ভাগ 180, সেক্ষেত্রে উত্তর আসে 60। তার মানে সমবাহু ত্রিভুজের 3 কোণই 60 ডিগ্রি করে হতে হবে। তো এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে সমদ্বিবাহু আঁকার জন্য 70 40 হওয়া লাগে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন নম্বর 2। শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায় বা কোনটি আঁকা সম্ভব? শুধু পরিসীমা দেওয়া থাকলে শুধু বর্গ আঁকা যায়। শুধু পরিসীমা দেওয়া থাকলে সেক্ষেত্রে শুধু কি আঁকা যায় বর্গ আঁকা যায়। এর পরবর্তী প্রশ্ন 3টা। কোন বর্গে অন্তর্বৃত্তে আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? কোন বৃত্তে অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? সেক্ষেত্রে উত্তর হবে 3টি। কোন বৃত্তে অন্তর্বৃত্ত আঁকতে 3টি ধাপ অনুসরণ করতে হয়। এর পরবর্তী প্রশ্ন, কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা কি অঙ্কন করা যায়? কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়? সেক্ষেত্রে উত্তর হবে এলো 1টি। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়, কেননা একটা বাহুর দৈর্ঘ্য যা হবে বাকি 3-4 বাহুর দৈর্ঘ্যই তাই হবে। বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাই একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে একটা বর্গ অঙ্কন করা সম্ভব। এর পরবর্তী প্রশ্ন আসা। এর পরবর্তী প্রশ্ন হলো এইটা, নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব। তো একটা ত্রিভুজ আঁকা কখন কখন সম্ভব? একটা ত্রিভুজের 2টি বাহু এবং একটি সংলগ্ন বাহু কি একটা সংলগ্ন কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব, বা 2টি কোণ একটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। এরপর একটি ত্রিভুজের 3টি কোণ হবে না, একটি ত্রিভুজের 2টি কোণ একটি বিপরীত বাহু দেওয়া থাকলেও ত্রিভুজ আঁকা সম্ভব। সেক্ষেত্রে উত্তর হবে 1 3। তো এটা তোমাদের মুখস্থই আছে, সেটা কয়েকটা পয়েন্ট আছে, মুখস্থ করে নিবা। এবার বইয়ে এগুলো কয়েকটা পয়েন্ট পাবা, পয়েন্টগুলো মুখস্থ করে নিবা। তারপরে এটা একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বাহু অঙ্কন করো। একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন করা সম্ভব। তো একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব, এটা তো আমি প্রথমেই বললাম যে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা সম্ভব। কারণ বর্গ কি বর্গের 4 বাহুই সমান, তাই একটার বাহুর যা দেওয়া থাকবে বাকি 3 বাহু সেম হবে। তার পরবর্তী রম্বস মধ্যে অঙ্কন করা সম্ভব। একটা বাহুর যদি দেওয়া থাকে রম্বস অঙ্কন করা সহজ। তারপর সুষম ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখন প্রশ্ন হলো এর মধ্যে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কিন্তু এখানে যদিও বলা হয়েছে 1 2, মেন উত্তর হবে এটা 3টাই সঠিক, কারণ একটা ত্রিভুজের 3টা বাহু থাকলে 3টাই অঙ্কন করা সম্ভব। এরপরে এই ধরনের কোণ, এই ধরনের এটা একটা সামান্তরিক। আমি যদি না বলি এবিসিডি একটি সামান্তরিক যারা এক্স এর মান নির্ণয় করে। তো সামান্তরিকের যে বিষয়টা থাকে, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণদ্বয় অলওয়েজ সমান। আমি তোমাকে জাস্ট একটু দেখাবো। আমি এখানে যে একটা সামান্তরিক যখন অঙ্কন করা হয়, একটা সামান্তরিক এরকম, এটা একটা সামান্তরিক ধরলাম আমি, ঠিক আছে। একটা সামান্তরিকের এখানে যত ডিগ্রি কোণ থাকে এখানেও তত ডিগ্রি কোণ থাকে, এখানে যত ডিগ্রি কোণ থাকে এখানেও ঠিক তত ডিগ্রি থাকে। অর্থাৎ সামান্তরিকের বিপরীত কোণদ্বয় অল টাইম সমান। এই কথাটা তোমার জানা থাকলে লাগবে যে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় অল টাইম সমান। আবার আরেকটা কথা তোমার জানা থাকা লাগবে, একটা সরল রেখার টোটাল 100 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 180 ডিগ্রি। এই দুইটা কথা যদি জানো এই ধরনের অঙ্ক তুমি করতে পারবা, যে একটা সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান। একটি সরল রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন তোমার যদি এটা জানা না থাকে, ধরো তুমি এটা জানো না, সেক্ষেত্রে কি সমস্যা হবে? সেক্ষেত্রে তুমি এটা কখনোই কি করতে পারবে না। এখন আসি, যেহেতু তুমি এখন এই দুটো কথা জানলা যে একটা সামান্তরিকের বিপরীত কোণ সমান এবং একটা সরলরেখার মধ্যবর্তী 180 ডিগ্রি, তুমি এবার খেয়াল করো
তাহলে যেহেতু এখানে তোমার যে কোণটা আছে এই কোণের সমান এই কোণ, আবার এইখানে তো কোণ দেওয়া নাই, এই কোণের সমান কোণটা এটা এখন দেওয়া নেই, বাট এই কোণের সমান কোণটা এই কোণ। তাহলে সেই মতে এখানে যদি কি 3x প্লাস এ হয়, তাহলে এই উত্তরটা কত হবে 3x প্লাস 8 ডিগ্রি, এটা যেটা আমি এখানে আসলে এভাবে লিখতে পারছি না, 3x প্লাস 8 এটা হবে। এখন সেই অনুসারে যদি আমি কথা বলি, এই বরাবর যদি আমি দেখাই, ঠিক আছে, তাহলে এখানে কি এটা একটা সরলরেখা, যেমনটা ওখানে দেখলাম একটা সরলরেখার টোটাল কত ডিগ্রি 180 ডিগ্রি। তার মানে বিষয়টা দাঁড়ালো যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ কত 3x প্লাস 8, তাহলে এটাও হবে 3x প্লাস 8, তাহলে 3x প্লাস 8। আর যেহেতু এইটা আর এইটা একটা সরলরেখা, তাই সরলরেখার টোটাল 180 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হলো 180 ডিগ্রি। এই কোণটা আমি লিখলাম 3x প্লাস 8, এখানে আমি লিখলাম অলরেডি ইতিমধ্যেই। তাহলে এই কোণটা লিখতে হবে, এই কোণটা কত আছে, এটা আছে 2x প্লাস 7, তাহলে প্লাস 2x প্লাস 7 সমান সমান কত ডিগ্রি, সমান সমান হলো 180 ডিগ্রি। এবার এটা ক্যালকুলেশন করো তুমি, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাও, এক্সগুলো, এক্স এখানে কত 2টা এক্স, 3টা এক্স, এখানে 2টা এক্স, তাহলে 3টা 2টা মিলে কয়টা হলো 5টা এক্স সমান এখানে আগে থেকে কত আছে 180 ডিগ্রি। আর সংখ্যার কথা যদি বলি, এখানে আছে 8 আর এখানে 7, তাহলে 15, 7 8 15, এটা কি 2টা যোগ আছে, এর পাশে গেলে কি হবে বিয়োগ। এবার তুমি যেহেতু এক্স এর মান বাই করবা, তার মানে কি তোমার 5 এর মাঝখানে কোনো চিহ্ন গুণ আছে, তাহলে এটা যদি গুণ থাকে এর পাশে আসলে ভাগ, আর এই দুটোকে এবার বিয়োগ করো, যদি বিয়োগ করো তাহলে আসে কত তোমার 65, 165, ঠিক আছে। তাহলে মোটামুটি আমি পেয়ে গেলাম। দেন আমি একটা সিম্পলি ক্যালকুলেটর নিব আমার ক্যালকুলেশন করার জন্য। তো আমি এগুলো কোনো নর্মাল একটা ক্যালকুলেটর নিব, জাস্ট নর্মাল, পুরোটা চলে গেল, যেটা আমি করতে চাইলাম না, ঠিক আছে। আমি এটা এখানে করব না, আমি টুলস মোডে যাব, যাওয়ার পরে নর্মাল একটা ক্যালকুলেটর নিব, যাতে আমি এখানে এই এর উপরে ক্যালকুলেশন করতে পারি। বারবার ওইভাবে ক্যালকুলেশন করতে গেলে তখন দেখলে তো সেট ফাংশনে কী ঝামেলা হলো। তাহলে 165 তোমার ছিল হলো 180 মাইনাস ছিল 15 ডিগ্রি, আচ্ছা 15 ইকুয়াল 165, তার মানে ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে 165 ভাগ নিচে হলো 5, তাহলে করলে হলো 33 ডিগ্রি, তাহলে উত্তর আসছে কত 33। তো এই ধরনের অঙ্ক মানে ব্যবহারিক জ্যামিতিতে আসার চান্স সবচেয়ে বেশি, এই ধরনের অঙ্ক তুমি পাইবা, এই ধরনের গ্যারান্টি কিন্তু সবচেয়ে বেশি। তো এই ধরনের অঙ্ক যে তোমাকে করালাম, আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। আর যদি তোমার অঙ্কে কোনো সমস্যা থাকে, বিন্দুমাত্র যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে বলবা। এর পরবর্তী চলো আমরা পরবর্তী অঙ্কে, প্রায় সেম কোয়ালিটির প্রশ্নই। এখানে বলছে হলো সিবিই, আচ্ছা সি কোথায়, এই যে সি, এই যে বি, এই যে ই, মানে এই কোণটা বাই করতে বলছে আমাকে, এই কোণটা বাই করতে বলছে। আচ্ছা, তো আমরা জানি যে একটা কি বিপরীত কোণ সমান, যেহেতু একটা এখানে কোণ দেওয়া আছে, আমি তোমাকে জাস্ট একটু এখানে সিম্পলি দেখাবো। তো এখানে কোণ দেওয়া আছে 100 ডিগ্রি, আর আমরা জানি বিপরীত কোণ সমান, যদি এটা 100 হয় এটাও কত 100। আবার জানি একটা সরলরেখা থাকে টোটাল 180 ডিগ্রি, তাহলে একটা যদি 180 থাকে, তার মধ্যে ইতিমধ্যে কত আছে 100 আছে, তার মানে এখানে আছে কত 80। সিম্পল হিসাব যে তোমার একটা সরলরেখা এরকম আছে, একটা সামুদ্রিকের, এর মধ্যে তোমার এই ভাগে অলরেডি 100 ডিগ্রি আছে, তাহলে এই ভাগে কত লাগবে 80 ডিগ্রি, তাহলে এটা উত্তর হবে কত ডিগ্রি 80 ডিগ্রি। এটা তো সিম্পল ছিল, একবারে সিম্পল ছিল প্রশ্নটা। এরপরের প্রশ্ন আসো, প্রায় সেম কোয়ালিটির প্রশ্নই। এখানেও সেম বলছে যে চিত্রে পি কিউ আর এস একটি সামুদ্রিক, যার পি এম তোমার কি পি এম কিউ, পি কোথায় পি এম কিউ, এইটা হলো 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি, এবং পি কিউ এ হলো পি, এ হলো কিউ, পি কিউ হলো তোমার কত 5, আচ্ছা 5, এবং এম কিউ হলো 4, এ হলো আমার এম, এ হলো আমার কিউ, এটা হলো আমার 4, আচ্ছা মিটার। প্রশ্ন হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ না, একটা সামুদ্রিক, এটা সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হলো তোমার ভূমি গুণন উচ্চতা, যেটা তো আমি জানি যে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান হলো ভূমি গুণন উচ্চতা। এখন প্রশ্ন হলো এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি। দেখো বলছে সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় করো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এরকম তো কোনো সূত্র নাই সামুদ্রিকের। যদি এখানে রম্বস বলতো সূত্রটা কি, তো সামুদ্রিকের সূত্র একটাই, ভূমি গুণন উচ্চতা। তুমি যদি খেয়াল করো অলরেডি সে একটা মান দিয়ে রাখছে আমাকে, এই উপরের মানটা দিচ্ছে 5। আমি এটাকে একটু এই সাইডে দেখানোর চেষ্টা করব, যেহেতু ওখানে বোঝা যাচ্ছে না ভালোভাবে। এখানে
উপরেরটা দিয়েছে সে 5 আমাকে, আচ্ছা দিছে। তো মাঝখানে আবার এরকম দিয়ে এরকম দিছে, দিয়ে এখানে বলছে এটা 90 ডিগ্রি, আবার এখানে আমাকে দিছে 4। তাহলে এটা একটা কি হলো, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজটা যদি আমি সমান করি, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সেখান থেকে আমি এই মানটা পাবো। তাহলে আমি এই মানটা কিন্তু ইজিলি কি করতে পারবো, বাই করতে পারবো। এর পরবর্তী যেহেতু কি বলছে সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র বাই করো, তার মানে সূত্র হবে কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখানে দেখো আমি যদি এখান থেকে এটা পাই, আমি যদি এটা ইতিমধ্যে পাই, আর এটা তোমার কাছে অলরেডি আছে, আচ্ছা এখানে আমি বাই করছি কি, আমি তো বাই করছি হলো তোমার কি ক্ষেত্রফল। তো এখানে কি আমার লেখা ভুল আছে, সামুদ্রিক লিখে রাখছে, সামুদ্রিকের সূত্র লিখে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। উচ্চতা দিতে গেলে আমাকে লাইন দিতে হবে এইভাবে, এভাবে সেম। এটা যদি আমার 5 হয়, আমার নিচেরটা হলো 5, এটা আমি হিসাব করে দিলাম। আচ্ছা, আর এখানে তোমার এই অ্যাঙ্গেল মান দিয়ে রাখছে, এই অ্যাঙ্গেল মান বাই করতে পারবো। এই মানে বিশাল অঙ্ক দেখতেছি, এত বড় অঙ্ক কোথায় দিছে? এই অঙ্ক দিয়েছিল চট্টগ্রাম বোর্ড 2020-এ। আচ্ছা এই অঙ্কটা আমি একটু পরে দেখেছি, কারণ অঙ্কটা অনেক বড়। এই অঙ্কটা আগে প্রথম তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার করে এখানে করতে হবে, মানে এইভাবে যে এই লম্ব কোণটা এটা পি এম, তাহলে কি পি এম স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমি হলো এইটা, ভূমি হলো তোমার কি এম কিউ স্কোয়ার সমান সমান অতিভুজ, অতিভুজ হলো পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার, তার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়ে গেল। এখান থেকে আবার মান বাই করতে হবে, পি এম, পি থেকে এম এর মান নাই, যেটা তোমার বাই করতে হবে পি এম স্কোয়ার প্লাস এম কিউ, এম থেকে কিউ এর মান তোমার আছে 4, যেটা যেখানে দিয়ে রাখছে এম কিউ, এম কিউ এর মান হলো 4, তারপরে দিচ্ছে স্কোয়ার, আবার কি পি কিউ, পি থেকে কিউ এর মান হলো 5, 5 তারপর হলো স্কোয়ার। এবার এখান থেকে যদি আমি বাই করি তোমার কি পি এম স্কোয়ার, 4 পর স্কোয়ার করলে 4 4 16, 5 5 25, তারপর কি পি এম এত বড় মানে স্কোয়ার আছে, এপাশেগুলো রুট, এটা এখানে কি আছে, এখানে আছে এটা প্লাস, এপাশেগুলো মাইনাস, তার মানে 25 মাইনাস তোমার কত 16, তার মানে পি এম তো সমান সমান হলো রুট, এটা করলে 9, 9 করলে হলো 3, তার মানে পি এম এর মান পাইলাম হলো 3। এখন যদি এটা রম্বস বলতো তাহলে আমি সূত্র বসতাম হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সরি হাফ ইন্টু d1 ইন্টু d2, বাট বলছে কি সামুদ্রিক, যার সূত্র হলো ভূমি গুণন উচ্চতা, যার সূত্র হলো ভূমি গুণন উচ্চতা, উচ্চতা। এখন ভূমি এটা যদি 5 হয়, এটা 5 নিঃসন্দেহে, তার মানে ভূমি হলো আমার 5, তাহলে আমার ভূমি হলো 5 গুণন উচ্চতা, উচ্চতা হলো আমার এইটা, এই খাড়াটা যেখানে এই মানটা সে কিন্তু আমাকে দেয় নাই, এই মানটা কিন্তু আমাকে দেওয়া হয়নি। এখন আরেকভাবে মান বাই করা যাবে, সেটা হলো আমাকে এখানে একটু টেনে নিয়ে বাই করতে হবে এইভাবে। তো এইভাবে যদি এখন অঙ্কটা করতে যাই তাহলে কি আমার একটু সময়ের দরকার নেই, এই অঙ্ক এখানে কিন্তু আসছে না। তো আমি আপাতত এই অঙ্কটাকে স্কিপ করছি, একটু পরে আবার দেখাবো এই অঙ্কটাকে। আচ্ছা নিচের দিকে আসো, পরের নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব? তো এবার কথা হলো কোন তথ্য দেওয়া থাকলে, একটি কর্ণ ও একটি বাহু দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব। এর পরবর্তী প্রশ্ন, এর পরবর্তী প্রশ্ন হলো পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটি অঙ্কন সম্ভব। তাহলে পরিসীমা দেওয়া থাকলে একটি রম্বস অঙ্কন করা সম্ভব, মনে রাখবা যে কোন কোন ক্ষেত্রে রম্বস অঙ্কন করা সম্ভব। তারপরে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করার জন্য 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। এই লাইনগুলো একবারে স্ট্রেট মুখস্থ করবা, কোনো কথা নেই। এরপরে সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি সামুদ্রিক অঙ্কন করা সম্ভব? সর্বনিম্ন 3টি উপাত্ত জানা থাকলে একটি সামুদ্রিক অঙ্কন করা সম্ভব। এর পরবর্তী প্রশ্ন এইটা, 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে একটি রম্বস অঙ্কন করা সম্ভব। এরপরে 15 নম্বর প্রশ্ন, একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাত্ত প্রয়োজন? একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম 2টি উপাত্তের প্রয়োজন। কিছুক্ষণ আগেই জাস্ট ঘুরায় প্রশ্নটা করছে সিলেট বোর্ডে, ঠিক আছে, জাস্ট ঘুরায় করছে যে কয়টি উপাত্ত দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা সম্ভব, 2টি। এরপর হলো আমার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে এখানে প্রশ্ন বলছে হলো সাইন থিটার মান নির্ণয় করো। সাইন থিটার সূত্র যদি আমি বলি, জাস্ট সূত্র জানলে হবে, থিটা তো এখানে আছেই। এটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু হলো লম্ব, তার মানে খাড়াটা আমার লম্ব, নিচে যেটা থাকে এটাকে আমরা বলি ভূমি, আর উপরেরটা অতিভুজ, তো এটা হলো অতিভুজ। তাহলে
আমরা এখানে যদি বলি, আমরা সবাই জানি সাইন থিটার সূত্র হলো লম্ব বাই অত্রিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব, লম্ব কোনটা এবি, তাহলে লম্বের মান আছে √3, তাহলে লম্ব হলো √3 ডিভাইডেড অত্রিভুজ, অত্রিভুজ কত 2, লম্ব বাই অত্রিভুজ মানে √3/2, তাহলে সাইন থিটার মান হলো √3/2। উত্তর শেষ। আর পরবর্তী এই ধরনের প্রশ্ন, sec θ প্লাস tan θ = 5/2 হলে sec θ মাইনাস tan θ মান নির্ণয় করো। এই ধরনের অঙ্ক কয়েকভাবে থাকে, sec tan দেওয়া থাকে কখনো কখনো, আবার cosec আর cot থাকে কখনো কখনো। মনে রাখবা, যদি প্লাসের মান দেওয়া থাকে এবং মাইনাসের মান বাই করতে বলে, অথবা মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান বাই করতে বলে, সেক্ষেত্রে উত্তর হবে উল্টা। অর্থাৎ sec θ প্লাস tan θ মান যদি 5/2 হয়, তাহলে sec θ এটার উত্তর উল্টা হবে, মানে 5 আছে উপরে, সেটা যাবে হলো নিচে, নিচে আছে 2, সেটা যাবে উপরে। তার মানে এইটার যে উত্তরটা সেটা হলো 2/5, এটার উত্তর হবে 2/5। আবার এই সেম পয়েন্টের প্রশ্ন আরেকটা থাকে, আমি তোমাকে একটা দেখাচ্ছি, কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান 2 হলে, সাপোজ এরকম বলো যে 2 হলে, বা ধরো এরকমই দিই 2/5 এরকম দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে প্রশ্ন আসবে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো। তো মনে রাখবা যে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান উল্টা, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান উল্টা। সেম প্লাসের মান আছে 2/5, তাহলে মাইনাসের মান হবে 5/2, ঠিক আছে। তো এগুলোর জন্য আলাদা সূত্র শেখার থেকে এমসিকিউর ক্ষেত্রে মনে রাখবা যে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করতে উল্টা হবে, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করতে হলে উল্টা হবে, শেষ কথা। আর পরবর্তী প্রশ্ন, এখানে এরা বলছে যে cot x সমান হলো এইটা, এর মান কত? সিম্পলি তুমি উত্তর করতে পারো, এখানে cot আছে cot x, এখানে 1 - cos স্কয়ার = sin স্কয়ার থিটা। আর অঙ্কে যত সব কিছু সাইন করতে হয়, তাহলে এখানে cot আছে, cot সমান কি? cot সমান হলো cos বাই sin, cot এর সূত্র হলো cos বাই sin থিটা। স্কয়ার রুট কাটা, তাহলে এখানে রইল কি? sin থিটা, sin থিটা কাটা রইল কি? cos থিটা। তাহলে উত্তর হলো কি? উত্তর হলো cos x। এরপরে এখানে বলছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ হলো সমকোণ। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকবো, এরকম একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণ হলো সমকোণ, এই যে আমার সমকোণ এটা, যার কোণ হলো সি কোণ। বি কোণ হলো 2a কোণ, মানে এই দুইটা কোণ আমরা এমনিই জানি যে এই দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি, কারণ এটা হয় 90 ডিগ্রি, তাহলে এই দুইটা মিলে হয় 90 ডিগ্রি। বি কোণ যেটা আছে, সাপোজ এটা যদি ধরো এটা বি ধরি, এটা এ, আচ্ছা যে কোনো জায়গায় ধরি, এখানে এ ধরি, আচ্ছা এখানে এ, এটা এ, তাহলে এটা বি। তো এখানে যে কোণটা হবে সেটা এ কোণের ডাবল হবে। এ কোণ তাহলে কত? আমার এই দুটো মিলে 90, তার মানে একটা হলো 30, একটা হলো আমার 60, দুইটা মিলে 90 হয়ে গেছে। একটা যা হবে তার আরেকটা ডাবল, এবং বিসির মান হলো 4, এই হলো বি, এ হলো সি, যার মান হলো 4। প্রশ্ন হলো এ বির মান কত? এবি কই? এই হলো এ হলো বি, এর মান কত? এখন তুমি খেয়াল করো, তোমার কাছে দুইটা কোণ আছে, একটা কোণ আমি ধরলাম, এখানে ধরলাম 30 ডিগ্রি, এটা ধরলাম, তাহলে কোণ 30 ডিগ্রি আছে, আর বিপরীত বাহু এটা লম্ব, এটা ভূমি, এটা অত্রিভুজ। লম্বের মান তারা দিয়েছে, অত্রিভুজ মান বাই করো। তো কীভাবে করবো? তো লম্ব ডিভাইডেড অত্রিভুজ, তাহলে লম্ব বাই অত্রিভুজের সূত্র কি? সাইন থিটা। সেক্ষেত্রে তোমাকে এখানে সূত্র বসাতে হবে সাইন থিটার জায়গায় কত আছে? থিটার জায়গায় আছে 30, তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অত্রিভুজ, লম্বের মান কিন্তু এটা, যার মান হলো 4, লম্বের মান হলো 4 ডিভাইডেড অত্রিভুজ কি? এবি, তাহলে অত্রিভুজ হলো তোমার এবি। সাইন 30 ডিগ্রির মান কত? এটা তুমি অবশ্যই জানো, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, আর এখানে হলো 4 বাই তোমার কত? এবি। এখন প্রশ্ন হলো তুমি এবি বাই করবা, এখন কি এটা একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ সমান আকার আছে। তো দুইটা ভগ্নাংশ সমান সমান থাকলে আড়াআড়ি গুণ করতে হয়, দুইটা ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসাগু গসা করতে হয়, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকলে দুইটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে, সেক্ষেত্রে তোমাকে কি উপরে ঠিক রেখে ভাগের পরে গুণ দিয়ে নিচেটাকে উল্টা লিখতে হয়, এই লাইনগুলো মনে রাখতে হয়। তো এই দুইটা ভগ্নাংশ সমান আছে, মানে আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে 1 দ্বারা এবি গুণ করবো, তার মানে এবি হবে, কারণ 1 এর তো মূল্য নেই, নিচেটা দ্বারা উপরেটা, তাহলে 2 দ্বারা যদি 4 করে 4 দুগুণা 8, তাহলে এবির মান কত আসলো? 8, এ হলো আমার সঠিক উত্তর। আর পরবর্তী প্রশ্ন আসো, এখানে বলছে সাইন এক্স এর মান 5/2 হলে কজ স্কোয়ারের মান কত? এখন এই ধরনের অঙ্ক তুমি করতে কয়েকভাবে অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই। এখন কট করতে বলেনি, কজ বলছে, তো এই ধরনের অঙ্ক তুমি কিভাবে করবা? সাইন, এখানে ট্যান দেওয়া আছে, তো ট্যান, এটা আমি একটা চিত্র এঁকে নিব, এক্স, তো আমি এখানে এটাকে এক্স মনে করে নিলাম যে এটা আমার এক্স, এটা আমার ওয়াই, এটা আমার জেড।
আচ্ছা, প্রশ্ন হলো কজের বাই করতে হবে। তো এর আগে দেখো সাইন মানে হলো লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটার মান আছে লম্ব মানে 5 আর ভূমি মানে 2, তাহলে লম্ব হলো 5 আর ভূমি মানে 2। তো সাইন এই সূত্রটা আছে এর জন্য অত্রিভুজ লাগবে, এইটা লাগবে। তো আমরা কি জানি, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অত্রিভুজ স্কোয়ার। সেক্ষেত্রে আমি আমি এটা এ ধরে, এটা বি ধরে, এটা সি ধরে, এটা এখানে আমি একটু মুছে দিব তোমাদের জন্য। আমি এখানে একটু ইরেজ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, কারণ এক্স ওয়াই জেড ধরলে তোমরা একটু বুঝতে অসুবিধা হবে না, বিশেষ করে অনেক দুর্বল ছাত্র আছো। তো আমি এখানে চিত্রটা আরেকবার রাখলাম, এটাকে আমি এ নিলাম, এটা বি, এটা সি। ট্যান থিটা সমান সমান লম্ব বাই অত্রিভুজ, লম্ব হলো 5, অত্রিভুজ হলো লম্ব বাই ভূমি, ভূমি হলো 2। এখন এটা বাই করবো, কীভাবে করবো, লম্ব স্কোয়ার, লম্ব মানে এ বি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে বিসি সমান সমান অত্রিভুজ, অত্রিভুজ মানে এসি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অত্রিভুজ হলো এ বি, এ থেকে বি এর মান 5, তাহলে এ থেকে বি এর মান হলো 5 স্কোয়ার প্লাস বিসি, বি থেকে সি এর মান হলো 2, তাহলে বি স্কোয়ার ইকুয়াল 2, তাহলে এস স্কোয়ার। 5 উপর স্কোয়ার করলে 5 5 25 প্লাস 2 উপর স্কোয়ার করলে 2 2 4 রইল কি এসি। এসির মান বের করবো, তাহলে এখানে স্কোয়ার আছে, এর পাশে আসলে রুট, তাহলে রুট এদের যোগ করলে 29 সমান সমান কি এসি। তার মানে এসির মান আসতেছে রুট 29, তাহলে এটার মান আসতেছে রুট 29, ঠিক আছে। আচ্ছা, তো রুট 29কে তো আর অপশন নেই, অপশন তার নেই, সেক্ষেত্রে তোমার কি কজের মান বের করতে হবে। কজ সমান কি, কজের সূত্র তো জানি নাকি আমরা। কজের সূত্র যদি বলি, কজ সমান হলো ভূমি বাই অত্রিভুজ, কজের সূত্র হলো ভূমি বাই অত্রিভুজ। ভূমি কোনটা, নিচেরটা, যার মান হলো 2, তাহলে ভূমি হলো 2, অত্রিভুজ হলো উপরে, অত্রিভুজ হলো এটা, ভূমি বাই অত্রিভুজ, অত্রিভুজ মান হলো রুট 29। তারপরে কি কজের উপরে আছে স্কোয়ার, কজের উপরে স্কোয়ার থাকলে এখানে কি হবে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার দিলে 2 2 4, স্কোয়ার রুট কাটা 29, তার মানে 4/29, উত্তর কোনটা এটা, বুঝতে। অনেকটাই ঝামেলা ছিল এই অঙ্কে। তার পরবর্তী প্রশ্নে আসো, সামনের দিকে যেতে হবে। এখানে বলছে কোসেক থিটা ইকুয়াল রুট 2 হলে থিটার মান কত। এই ধরনের অঙ্ক ক্যালকুলেটর করা সম্ভব, কোনো ইজিলি করতে পারবা। এছাড়াও তুমি এই মানগুলো তোমার মুখস্থ আশা করি সবার আছে, যে সাইন 45 ডিগ্রির মান হলো তোমার, সাইন 45 ডিগ্রির মান হলো কত 1/√2, আর সাইনের বিপরীত কে কোসেক, সাইনের বিপরীত হলো কোসেক, কোসেকের ক্ষেত্রে এটা উল্টা যাবে √2/1, অর্থাৎ হলো কোসেকের যে কত 45 ডিগ্রি তার মান হলো এটা, এটা মুখস্থ মান। কোসেকের 45 ডিগ্রির মান হলো তোমার কত √2। এর পরবর্তী প্রশ্ন, এখানে তোমাকে বলছে যে কট থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল √3 হলে কস থিটা সমান কত। তাহলে এখান থেকে থিটা বাই করো, এখানে কট আছে, এই পাশে কট নিয়ে আসতে হবে। তো এখানে কট আছে, কট, ঠিক আছে, এখানে যেটা আছে সেটা এখানে, তাহলে কট, এখানে আছে কি থিটা মাইনাস কত 60 সমান সমান, যেহেতু এ পাশে কট আছে, এই পাশে কট আনতে হবে, তোমার এখানে থিটার মান বাই করতে হবে, না বাই করে তুমি তো বসাতে পারবে না। তাহলে কটের কত ডিগ্রি সমান √3 এটা তোমার জানা লাগবে। তাহলে কটের কত ডিগ্রি, কটের হলো কটের ক্ষেত্রে হবে হলো 30 ডিগ্রি, কটের 30 ডিগ্রি হলো তোমার √3, এটা অবশ্যই জানবা। কট কট কাটা, তাহলে হলো থিটা মাইনাস 60 ইকুয়াল 30। এখন যেহেতু তুমি থিটা বাই করবা, তার মানে কি এটা মাইনাস আছে, এই পাশে গেলে কী হবে প্লাস, 30 তো আগে থেকেই ছিল, এটা মাইনাস ছিল, এই পাশে প্লাস, তার মানে অতএব থিটা সমান সমান এদের যোগ করলে 90 ডিগ্রি, তার মানে থিটার মান তুমি পেলে 90 ডিগ্রি। থিটার মান তুমি 90 পেলে, তোমাকে প্রশ্ন বলছে কট থিটার মান বের করো। তাহলে কী করবা, এখানে কস থিটার মান হলো তোমার 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান হলো 0, তার মানে উত্তর হবে এইটা। তো উত্তর শেষ। পরেরটা, এরপরে এটা সাইন 3a সমান হলো কস 3a হলে এর মান কত। দেখো তাহলে সাইন 3a সমান কস 3a, সেক্ষেত্রে দেখো আমরা একমাত্র জানি সাইন আর কস এক জায়গায় সমান, সেটা হলো 45 ডিগ্রিতে। সাইনের 45 ডিগ্রি হলো তোমার কত, সাইনের 45 ডিগ্রি হলো 1/√2, কজের 45 ডিগ্রি হলো 1/√2, তার মানে 3a সমান সমান 45 ডিগ্রি হলো। এখানে যেখানে 3a লেখা আছে সেটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি 45, কারণ এই একমাত্র মান আছে যেখানে হলো সাইন আর কস সমান। সাইনের 45 ডিগ্রির মান হলো 1/√2, কজের 45 ডিগ্রির মান হলো 1/√2, তার মানে যে 3 আছে সেটা সমান 45, তাহলে এ সমান সমান কত 45, এখানে 3 গুণ আছে পাশে ভাগ, তাহলে 45 করলে 15, তার মানে এ সমান হলো 15 ডিগ্রি। এ সমান কত ডিগ্রি 15 ডিগ্রি, উত্তর শেষ। আর পরবর্তী প্রশ্ন, এখানে
সাইন a মাইনাস বি সমান হাফ হলে বি সমান হলো তোমার 30 ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে বলছে সাইন আছে সাইন। আচ্ছা, আমি এখানে সাইন রাখলাম, এটা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, ইরেজার এত ছোট কে, বড় করে নিচ্ছি। আচ্ছা, বড় হয়ে গেছে। আচ্ছা চলো এবার করি। এবার তো যেমনটা বললাম যে এখানে সাইন আছে, সাইন থাকুক সাইন। এখানে এ মাইনাস বি, বি এর মান হলো 30 ডিগ্রি, তাহলে বি এর মান হলো 30 ডিগ্রি। যেহেতু এই পাশে সাইন আছে তাই সাইন আনতে হবে। সাইনের কত ডিগ্রি সমান 1/√2, এটা তুমি ক্যালকুলেটর বের করতে পারো। আমি একটু দেখাই দিই, বারবার যে বলতেছি পারো পারো পারো, তো একটু দেখাই দিই। তোমার বাই করতে হবে সাইনের কত ডিগ্রি সমান হাফ। তোমরা মোটামুটি সবাই জানো যে সাইনের 30 ডিগ্রি সমান হাফ, বাট যারা মুখস্থ নাই তাদের জন্য আমি ক্যালকুলেটর অপশনটা দেখাই। তো এই ধরনের অঙ্ক করার জন্য তুমি ফার্স্ট ক্যালকুলেটর চাপ দিতে হবে, শিফটে দিলাম শিফট। আচ্ছা, এখানে এমটি উঠে আছে কেন, আমি অল ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার করে দিলে আমি আবার নতুন হয়ে দিচ্ছি। প্রথমে আমি দেবো শিফট, শিফট দিয়ে যেহেতু আমি সাইনের মান বের করবো তাই আমি সাইন লিখবো। তাহলে তোমার ক্যালকুলেটর দেবে সাইন ইনভার্স 1। তো তা তুমি কার মান বের করতে, তুমি হাফের মান মানে 1/2 এর মান তুমি বের করতে যাচ্ছ। তো 1/2 ব্র্যাকেট, তাহলে সাইন ইনভার্স 1/2 যার মান হলো 30 ডিগ্রি। তো এখানে কত ডিগ্রি আছে, এই যে এখানে এসে 30 ডিগ্রি, তার মানে সাইন 1/2 এর মান হলো 30 ডিগ্রি। আশা করি তুমি এভাবে ক্যালকুলেটরের প্রতিটা অঙ্ক করতে পারবা। জাস্ট আমি সিম্পলি দেখাচ্ছি। তার মানে 1/2 এর মান হলো সাইনের 30 ডিগ্রি, সাইনের কত ডিগ্রি 30। তাহলে এই পাশে সাইন অ্যান্ড সাইন কাটা, তাহলে এ সমান সমান আসলো কত, এ মাইনাস 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি এ যদি বাই করি, এ বাই করবো, তাহলে যেটা বাই করবো সেটা ব্যতীত সহগ পার করবো। এটা এখানে কি, এটা এখানে চিহ্ন আছে মাইনাস, তাহলে এটাই পাশে গেলে চিহ্ন হবে প্লাস। 30 তো আগে থেকেই আসলো, এটা মাইনাস ছিল, এটা আসলো প্লাস আকারে। অতএব দুইটা যোগ করা হলো 60 ডিগ্রি, তার মানে এর মান হলো 60 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমার এ হবে কত ডিগ্রি, এ হবে আমার 60 ডিগ্রি। এর পরবর্তী প্রশ্ন আসো, এরপরে হলো পরিমিতি। পরিমিতির যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরিমিতি যে অঙ্কগুলো থাকবে সেগুলো মনে রাখবে যে তোমাদের কোনো কঠিন কোনো অঙ্ক থাকে না। পরিমিতির অঙ্কগুলো এই ধরনের যে তুমি যে অঙ্কগুলো পরিমিতিতে করো সেগুলো শুধুমাত্র বেসিক কিছু সূত্র, বেসিক কিছু কনসেপ্ট, এটাই। যদি বেসিক সূত্রগুলো তোমার জানা থাকে তুমি খুব সহজে পরিমিতি উত্তর করতে পারবা। তো চলো আমরা পরিমিতির উত্তরটা দেখি। তো পরিমিতি এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এর মধ্যমার দৈর্ঘ্য কত। মধ্যমার জন্য তোমাকে মধ্যমার সূত্রটা জানতে হবে। সেক্ষেত্রে সূত্র হলো এটা, এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য ইকুয়াল √3/a, ঠিক আছে। এখন আরেকটা সূত্র আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4a², কিন্তু মধ্যমার সূত্র হলো √3/2a। এখন এখান থেকে যদি তুমি কি বের করো, এখান থেকে এর মান 10 কত, এর মান 10, তার মানে √3/2 আর এর মান আছে হলো 10। তাহলে এই দুই দ্বারা যদি 10 কাটি তাহলে 5, তার মানে কত √3 5, তার মানে উত্তর হলো 5√3। তাহলে উত্তর হবে কত 5√3, মানে হলো ক নাম্বারটা। এই ধরনের অঙ্ক ম্যাক্সিমাম অঙ্ক আসে, তো এই ধরনের অঙ্ক তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 নম্বর অঙ্ক এরকম, এখানে দেখো বলা হয়েছে এ বি সি, মানে তিনজন হলো এ বি বি সি সি এ সমান হলো 6। তার মানে এ বিও আমার 6, বি সিও আমার 6, এ সিও আমার 6, মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। তো আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্যের যে সূত্রটা আমি কিছুক্ষণ আগে তোমাকে দেখালাম, সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য, এই যে সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য হলো √3/4a। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্যকে √3/4a। তো এখানে দেখো, এখানেও সেম। আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা তোমার কি, এখানে √3, এখানে যে সূত্রটা সেমই আছে। তোমার সূত্রটা কি ছিল তুমি ভালো করে দেখবা, এখানে হলো এক বাহুর দৈর্ঘ্য /2 গুণন √3, অথবা তোমার যেটা ছিল সেটা আগেরটাই সেমও, √3/2a। সূত্র কিন্তু এটাই, এটা বাংলা দিয়ে লেখা আছে আর আগেরটা এভাবে লেখা ছিল। আমি কিন্তু আগেরটাও তোমাকে সেমই লিখছি, মধ্যমা আর উচ্চতা একই কথাই। প্রশ্ন ছিল এর মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করা, সূত্র ছিল √3/2a। আর এবার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা থেকে তোমাকে বলছে এ থেকে ডি এর দৈর্ঘ্য নির্ণয় করা, যেটা হলো মধ্যমা। অ্যাকচুয়ালি এই এডি কিন্তু মধ্যমা, তো এটা যদি মধ্যমা হয় সূত্র থেকে সেমই
√3/2 এখন √3/2 এর মান কত? এ হলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, যার মান হলো 6। যদি এই 2 দ্বারা এই 6 কাটে, 3 × 6, তাহলে উত্তর আসলো 3√3। তাহলে উত্তর হবে 3√3, তার মানে এটা। আর পরবর্তী প্রশ্ন আসো। এখানে বলছে কোন সমকোণী ত্রিভুজের অত্রিভুজ হলো 13 এবং ভূমি হলো 12 হলে এর ক্ষেত্রফল কত সেন্টিমিটার? একটা সমকোণী ত্রিভুজ মানে এরকম একটা সমকোণী ত্রিভুজ যার অত্রিভুজ হলো 13, ভূমি হলো 12, প্রশ্ন হলো ক্ষেত্রফল নির্ণয় করো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি তো দেওয়া আছে 12, কিন্তু উচ্চতা দেওয়া নেই, সেক্ষেত্রে আগে উচ্চতা বাই করব। আমরা সূত্র অবশ্যই জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অত্রিভুজ, এটা আমরা জানি। তো এটাকে আমি এ লিখছি, এটাকে আমি মনে মনে বি নিচ্ছি, এটাকে আমি সি নিচ্ছি। লম্ব মানে এ বি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কোনটা? এটা বিসি, তাহলে ভূমি স্কোয়ার সমান অত্রিভুজ, অত্রিভুজ কোনটা? এসি, অত্রিভুজ হলো এসি স্কোয়ার। লম্ব এ থেকে বি এর মান নাই, যেটা তোমাকে বাই করতে হবে, যেটা হলো তোমার লম্ব, প্লাস বি থেকে সি এর মান 12, তাহলে 12 তারপরে স্কোয়ার সমান এসি, এ থেকে সি এর মান হলো 13 তারপরে স্কোয়ার। তাহলে যেহেতু এ বি, এখানে এ বি স্কোয়ার সমান প্লাস 12 প্রেস করে দিলে 144 সমান 13 প্রেস করে দিলে 169। তাহলে আমি যেহেতু এ বি বাই করবো, আমি যেটা বাই করবো সেটা বৃত্ততে সব পার করে দেবো। তাহলে এ বি বাই করলে আমার কি 144, এখানে কি বেশি আছে, সামনের চিহ্ন নেই, মানে প্লাস আছে। তো এখানে প্লাস আকারে বেশি থাকলে এই পাশে গেলে কি হবে? মাইনাস, তো জাস্ট মাইনাস আকারে পার করবো। তাহলে এ বি স্কোয়ার সমান সমান হলো তোমার কথা 169, এটা প্লাস আছে, এটা আসলে মাইনাস 144। এখন কি, এখনও আমার এ বি বাই করতে হবে, স্কোয়ার বেশি আছে, ওই পাশে গেলে কি হয়? রুট, তার মানে এ বি সমান রুট আবার এ দৈর্ঘ্য বিয়োগ। এখন এ দৈর্ঘ্য যদি বিয়োগ করি, তাহলে এখানে আসতেছে 5, এখানে আসতেছে 2, আর এটা রুট করলে 5, তার মানে এইটার মান হলো আমার 5। এখন ক্ষেত্রফল বাই করতে বলছে, এইসব তো না। ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি, ভূমি হলো নিচেরটা যার মান হলো 12, তাহলে হাফ গুণন ভূমি উচ্চতা, উচ্চতা খারাপ হবে, যার মান পেলাম 5, তাহলে এর মান হলো 5। এই 2 দ্বারা 12 কাটলে হলো 6, 6 × 12, তাহলে 6 আর 5, 5 6 30, তাহলে উত্তর কত? 5 6 30 সেন্টিমিটার। আর পরবর্তী প্রশ্ন আসো। এখানে সমবাহু এবিসি ত্রিভুজে এডি বিসির উপরে লম্ব, মানে আগের চিত্রটাই এরকম একটা সমবাহু ত্রিভুজ যেখানে এ বি সি, এডি বিসি বাহুর উপরে লম্ব। তো একই কথা লাগছে, বিসি টু বিসি, মানে অ্যাকচুয়ালি এখানে ডাবল ডাবল আছে প্রত্যেকটা অংশ, এখানেও ডাবল এখানেও ডাবল, মেন হলো বিসি সমান 2, মানে বি থেকে সি এর মান, এই মানটা হলো তোমার 2। আচ্ছা, একক হলে এর ক্ষেত্রফল কত? দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু, এখানে প্রশ্নে বলছে সমবাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি √3/4 a স্কোয়ার, যেখানে এর মান দেওয়া আছে, এর মান আছে 2, তাহলে সূত্র কি? √3/4 a স্কোয়ার, √3/4 a, এর মান হলো কত? 2, 2 এর উপরে স্কোয়ার, তাহলে √3/4, 2 এর উপরে স্কোয়ার দিলে 2 × 4, উপরে নিচে কাটা ইকুয়াল √3, তাহলে উত্তর হবে, উত্তরটি তো নেই, তাই তো উত্তরই তো নাই এখানে। সমবাহু ত্রিভুজের এডি হলো লম্ব, বি থেকে সি এর মান হলো তোমার হলো 12। প্রশ্ন হলো, ও সরি, প্রশ্ন খেয়াল করি নাই, প্রশ্নে বলছে হলো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি ডি মানে এতটুক, এখান থেকে অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল করতে হবে, বাকি অর্ধেক না। তাহলে এখানে কি? এটার অর্ধেক, ঠিক আছে, জাস্ট এটাকে 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে উত্তর হবে এইটা, √3/2। আচ্ছা, তারপরে বলছে হলো এবিসি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে কি? পরিসীমা মানে ত্রিভুজের যেই কয় বাহু থাকবে সেই কয় বাহুর যোগফল। এখন এখান থেকে এই বাহু, একটা বাহুর মান আছে 5, এখান থেকে এই বাহু, একটা বাহুর মান আছে 12, তাহলে 2টা বাহু আছে। 3 নম্বর বাহুর মান নাই, যেটা হলো অত্রিভুজ। আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অত্রিভুজ স্কোয়ার, সেখান থেকে আমরা অত্রিভুজ পাবো। তাহলে সেখান থেকে অত্রিভুজ বাই করে নিয়ে যোগ করে দেবো, কারণ পরিসীমার সূত্র হলো যে কোনো জিনিসের পরিসীমা হলো যেই কয় বাহু থাকবে তার যোগফল। তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার মানে এ বি, তাহলে হলো এ বি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমি মানে নিচেরটা
বেস স্কোয়ার সমান সমান অত্রিভুজ মানে কি এসি, তাহলে এসি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অত্রিভুজ এবি, এবির মান হলো 5, এ থেকে বি এর মান হলো 5 তার উপর স্কোয়ার প্লাস বি থেকে সি এর মান হলো 12 তার উপর স্কোয়ার, এসি এ থেকে সি এর মান নাই, যেটা বাই করতে হবে। এখন 5 এর উপর স্কোয়ার হলো 5 × 5 = 25 প্লাস 12 উপর স্কোয়ার হলো 144 সমান সমান এসি স্কোয়ার, স্কোয়ার আছে এই পাশে গেলে রুট, তাহলে স্কোয়ার আছে এই পাশে রুট, এদের যোগ করলে 169 সমান সমান হলো এসি। এখন এটার উপরে রুট করলে 13, তার মানে হলো এসি এর মান হলো 13, তাহলে পাই গেলাম, তাহলে এর মান পেলাম 13। এখন প্রশ্নে বসে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার, পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল, একটা বাহু হলো 5 যোগ আর একটা বাহু হলো এই যোগ, ওইটার মান হলো 13, যোগ করলে আসতেছে কত, যোগ করলে 17 18 19 20 20 30, উত্তর হলো 30। তো এই যে ক্যালকুলেশনটা আমি এটা দেখাইলাম তোমাদের, এই মানটা মুখস্থই রাখবা তোমরা, যে একটা মান যদি 5, একটা 5 12 আর একটা হলো 13 হয়, 5 12 13, এর মধ্যে যে কোনো দুইটা মান দেওয়া থাকবে আর একটা মান তুমি অটোমেটিকলি মুখস্থ লিখে দিবা। আমার মতো প্রতিবার এই করার দরকার নেই। আমি যখন তোমাদের এসএসসি লেভেলে ছিলাম তখন আমি কখনোই এই যে কিছু মান আমি মোটামুটি 5টা সমকোণী ত্রিভুজের মান মুখস্থ রাখতাম, যে মানগুলো বারবার আসতো, তো সেই মানগুলো তোমরা মুখস্থ রাখবা তোমাদের সুবিধার জন্য। তো চলো, যেহেতু আমার কাছে আর সময় নেই তাড়াতাড়ি শেষ করতে হবে। প্রশ্ন বলছে একটি বর্গের পরিসীমা হলো 36 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গের কর্ণের সূত্র হলো √2a। প্রশ্ন হলো এর মান তো থাকা লাগবে, যেখানে এর মান না দিয়ে বলছে পরিসীমা হলো তোমার কত 36। একটা বর্গ এরকম হয়, একটা বর্গ এরকম 4টা বাহু থাকে, বর্গের 4 বাহুই সমান থাকে, 4 বাহু কি থাকে সমান, এটা এ, এটাও এ থাকে, এটাও এ থাকে, এটা এ। আমরা সবাই জানি পরিসীমা মানে যেই কয় বাহু থাকবে সেই বাহুর যোগফল, তাহলে এখানে 4টা বাহু আছে 1 2 3 4, একটাই দুইটাই তিনটাই চারটায়, তার মানে পরিসীমার সূত্র হলো 4a, যার মান দেওয়া আছে হলো তোমার 36। এখান থেকে যদি আমি এর মান বাই করতে চাই, আমি যদি এ বাই করতে চাই, তাহলে এই দুটোর মধ্যে কোনো চিহ্ন গুণ আছে, এটাই আসলে ভাগ, সমান সমান কত 36। তাহলে 36 যদি তুমি এ দ্বারা ভাগ দাও, আমি ক্যালকুলেটার নিয়ে নিচ্ছি, এখানে নর্মাল একটা টুলস মোডে যাই, যত ছোটো ছোটো কিছু ক্যালকুলেশন আমার লাগবে, তো আমি এখানে টুলস মোডে, যদি এটা আমি ইজিলি ভাগ দেওয়া যেত, বাট আমি ক্যালকুলেটারটা আরেকটা কাজে নিয়েছি। তো এখানে আছে 36 ভাগ, এখানে হলো 4, ভাগ দিলে আসতেছে 9, তাহলে এটা ভাগ দিল 9, আমি ক্যালকুলেটারটা একটু এদিকে রাখবো, 9 গেল। আর তোমার সূত্র হলো কি √3 গুণন এর মান তুমি 9 ইকুয়াল 9√2। ওহো, তার তো হয়ে গেল, ক্যালকুলেটার তো প্রয়োজনই পাইনি, তো 9√2ই তো আছে উত্তরে। আমি ভাবছিলাম এটা ক্যালকুলেট করা লাগবে, বাট প্রয়োজন পড়েনি ক্যালকুলেশন করার। তারপরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পরিসীমা হলো 32 সেন্টিমিটার হলে এর প্রস্থ কত? আমরা জানি আয়তকারের প্রস্থ, আয়তকারের পরিসীমার সূত্র, আয়তকারের পরিসীমা ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সূত্র হলো এটা। যেখানে পরিসীমার মান এরা দিছে 32 সমান 2, এ মানে দৈর্ঘ্যের মান আছে 10 প্লাস বি এর মান নাই, বাই করতে হবে, বাই করি। এখন যাক বাই করব তাক ভিত্তিতে সব পার করে দেবো, তাহলে আমি বি বাই করবো, তার মানে আমি সবার আগে গুণ, পার করার নিয়ম হলো আগে গুণ ভাগ, তো এই 2 আর এটার মধ্যে কোনো চিহ্ন আছে গুণ আছে, তাহলে 2 এই পাশে আসলে ভাগ, তাহলে এখানে আগের থেকে আছে 32, এটা আছে এখানে গুণ, এই পাশে ভাগ, তাহলে এখানে রইল কত 10 প্লাস বি। এখন এইটাকে যদি ভাগ দিয়ে আসে 16, এখন আমি তো বি বাই করবো, আমি তো সব বাই করবো না, আমি বাই করবো বি। যদি বি বাই করি তার মানে আমার 10 এখানে বেশি আছে এবং সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, এবার আসলে মাইনাস, সমান সমান বি। এবং 16 থেকে তোমার 10 বাদ দিলে হয় 6, তার মানে বি এর মান হলো 6, তার মানে বি এর মান কত? বি এর মান হলো 6। আর পরবর্তী প্রশ্ন হলো এইটা, কোন বৃত্তের ব্যাস হলো 28 সেন্টিমিটার হলে এর পরিধি নির্ণয় করো। যদি ব্যাসের সূত্র বলি, ব্যাস আমরা জানি যে ব্যাসের সূত্র হলো 2r, ব্যাসের 2r ইকুয়াল 28 দেওয়া আছে। প্রশ্ন হলো পরিধি বের করতে হবে। এখন পরিধির তো 2r এর যদি কথা বলি, 2r মান দিয়েছে, পরিধির যে সূত্র পরিধির সূত্র হলো 2πr, বৃত্তের সূত্র 2πr। এখানে 2 আর r এই দুটার মান আছে, 2 আর r এর মান হলো 28, তার মানে আমি 2 আর r কে যদি একত্রে দেখাই আর পাইকে যদি পরে দেখাই, 2r এর মান হলো 28 আর পায়ের মান হলো
তোমার কত 3.1416, যেটা তোমার মুখস্থ মান। তাহলে 28 গুণন, আমি আসলে ক্যালকুলেটার এই জন্য নিয়েছিলাম যে এখানে ক্যালকুলেশন করার লাগার কথা, বাট তখন লাগেনি, বাট এখন আবার লাগছে। আমি ক্যালকুলেটারটা আবার নিলাম নর্মালটা, সাইন্টিফিকটা নিলে যেহেতু একবারে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে অ্যান্ড্রয়েড মোডে কাজ করছি, তাই পিসি মোডে কাজ করলে দেখা যাচ্ছে হয় এটা। আচ্ছা যাক, আমার এখানে মেন কাজটা হলো 28 গুণন করা হলো 3.1416, 3.1416, যেটা গুণ করলে আসতেছে তোমার কত 87.96। তো এই উত্তরটা কোথায় আছে এটা আমরা দেখব, 87.96 উত্তর এটা। আর পরবর্তী এটা একটা বৃত্ত দেওয়া আছে, এখানে চিত্রে ও কেন্দ্র, এসি সমান হলো 82 একক। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এসি কোনটা? এই হলো আমার এ আর এই হলো আমার সি। এসি মানে এটা হলো ব্যাস, কারণ একটা বৃত্তর কেন্দ্রকে স্পর্শ করে যে কোনো জায়গায় গেলে তাকে আমরা বলি ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস দেওয়া আছে 82। প্রশ্ন হলো কি বের করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ব্যাস ইকুয়াল টু আর, যে মাত্র এইমাত্র জানলাম, তাই বৃত্তের ব্যাস ইকুয়াল টু আর, যার মান আছে 82। এখন আমি যদি আর বাই করি তাহলে কি এই 2 আছে কি কোন সামনে চিহ্নের গুণ আছে, বসলে কি হবে ভাগ, তার মানে 82/2। তাহলে আর সমান সমান আমার আসতেছে তোমার ভাগ দিলে হলো 41। এখন প্রশ্ন হলো ক্ষেত্রফল বাই করতে হবে। ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। যেখানে পায়ের মান হলো তোমার 3.1416 গুণন আর এর মান তুমি পেলে হলো 41 তারপর স্কোয়ার। এবার এটা তুমি ক্যালকুলেটর করো, তো দেখবা তোমাদের যে মানে এই যে অঙ্কগুলো, ঠিক আছে, যেটা তোমরা কঠিন বলো, মানে তোমাদের এমসিকিউ যেগুলো তোমরা কঠিন বলো, এমসিকিউ আসলে কোনো কঠিন কিছুই না, একবারে সহজ একটা জিনিস। খুব সহজভাবেই তুমি কি করতে পারবা, অঙ্কগুলো করতে পারবা যদি তুমি সূত্রগুলো ভালো জানো। আর যদি তোমার অঙ্কের সূত্র না জানা থাকে সেক্ষেত্রে এটা কিন্তু কঠিন হবে। তারপর এখানে ব্র্যাকেট 41 ব্র্যাকেট ক্লোজ দেন স্কোয়ার। আচ্ছা, তাহলে আসতেছে 5281। দেখো এরকম কোনো উত্তর আছে কিনা। তাই তো অনেক বড় আসলো। এটা কি 8 হবে মনে হয় মেবি, নাকি 82 তা লেখা আছে। টাইপিং মিস্টেক নাকি কোনো? এত বড় কোনো ক্যালকুলেশন তো নাই। এর সাথে সামঞ্জস্য আছে হলো এই একটা, এছাড়া তো কোনো ক্যালকুলেশন দেখতেছি না। 82 স্কোয়ার। আচ্ছা, যদি আমি স্কোয়ার কাটি, যদি 41 গুণ 41 করি তাও তো সেমি, ঠিক আছে, তাও সেমি আসছে। হয়তো বা এখানে কিছু একটা মিস্টেক আছে, মানে তোলার ক্ষেত্রে ডাবল উঠছে, তো এরকম সম্ভবত এরকম, এটা মনে হয় কেমন আছে, তাই তো এসি সমান সমান 82, এসি সমান সমান 82, 1 2 দ্বারা ভাগ করলে 41, ক্যালকুলেটর করলে হলো 5281। কিন্তু এখানে সেরকম কোনো অপশন নাই, বাট মিল অপশন হলো এটা। যদি আমার তোলা সঠিক থাকে তাহলে অবশ্যই এখানে অপশন নেই। এখন কথা হলো যদি এরকম কোনো কারণবশত এমন কিছু আসে যেটা তোমার উত্তর আসতেছে এক কিন্তু তোমার উত্তর মিলতেছে না, এখন সেক্ষেত্রে করবা ফাঁকা থুয়ে আসবা না, মিনিমাম একটা পূরণ করে থুয়ে আসবা। কেননা প্রশ্নে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে তুমি যদি সেখানে দাগ দাও মার্ক অবশ্যই পাবা, বাট তুমি যদি দাগ না দাও তাহলে কোনো মার্ক পাবা না। তাই দাগ তোমার দেওয়া অবশ্যই উচিত। এরপরে প্রশ্নে চলো, পরিসংখ্যান লাস্ট অধ্যায়। চলো এই অধ্যায় দেখি। এখানে প্রশ্নগুলো তুলে নিয়েছি এইভাবেই। এখানে বলছে কোনো পরিসংখ্যানের প্রচুরক দেওয়া আছে, এল এর মান আছে, F1 এর মান আছে, F2 এর মান আছে, শ্রেণী ব্যবধান নির্ণয় করো। শ্রেণী ব্যবধান মানে এস নির্ণয় করো। আমরা সবাই জানি প্রচুরকের সূত্র কি, প্রচুরক এল সমান সমান এল, প্রচুরক হলো প্রচুরক সমান সমান। এখানে প্রচুরকের মান দেওয়া আছে কত, প্রচুরকের মান আসলে আমি আচ্ছা এখানে সূত্রটা লিখতেছি, প্রচুরক সমান সমান এল প্লাস সূত্র হলো F1 প্লাস F2 গুণন এইচ মানে শ্রেণী ব্যবধান। যেখানে এরা কি করছে, প্রচুরকের মান দিছে 49.75, এল এর মান হলো 48, প্লাস F1 এর মান হলো 7, প্লাস চিহ্ন আছে প্লাস F2 এর মান হলো 17 গুণন এইচ। এই ধরনের অঙ্ক ক নাম্বারেও দেয়,
এখানে যে এমসিকিউটা দেখতেছো এই ধরনের অঙ্ক আমি ক নম্বরে খুব দেখছি। এবার আসলে একটু ক্যালকুলেশন করি। তুমি যেটা বাই করবা সেটা ভিতরে সবাক পার করে দিবা। তাহলে সবার আগে প্লাস মাইনাস, তো এর আগে সামনে যেহেতু কোনো চিহ্ন মানে প্লাস তাহলে এটা আসবে মাইনাস আকারে। তাহলে এখানে আছে 49.75, এটা আছে প্লাস, এবার আসলে মাইনাস। তাহলে এখানে রইল কত? উপরে রইল 7 আর নিচে হলো এই দৈর্ঘ্য যোগ করলে আসছে 24 সমান এইচ। আচ্ছা, এরপরে যদি এখানে ক্যালকুলেশন করি, এই দৈর্ঘ্য যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসতেছে 1.75, ঠিক আছে। আর যেহেতু আমি এইচ বাই করব, আমি যেটা বাই করবো ওটা বাকিটা পার করে নেব। তো এটা নিচে আছে ভাগ আকারে, তাহলে সেটা আসবে কি আকারে? গুণ আকারে। তার মানে 24, 7 উপরে আছে গুণ আকারে, নিচে আসবে কি আকারে? ভাগ আকারে, সমান সমান কি? এইচ। তারপরে আমার এইচের যে ক্যালকুলেশনটা আসলো, জাস্ট আমি এই ক্যালকুলেশনটা করবো। তো আমি এখানে ক্যালকুলেটার নিব, ক্যালকুলেটার কোথায়? যে ক্যালকুলেটার, ওকে ডান। তো আমি এখানে ক্যালকুলেটারটা নিলাম। ক্যালকুলেটার নিয়ে আমাকে লিখতে হবে 1.75, তাহলে 1.75, তারপর গুণন দিলাম, গুণন দিয়ে হলো 24, তাহলে 24, যেই উত্তরটা আসবে ভাগ 7, উত্তর হলো 6। তাহলে এইচ এর মান পেলাম কত? আমি এইচ এর মান হলো 6, তার মানে শ্রেণী ব্যবধান 6। তো এই অঙ্কগুলো কিন্তু আবার ক নাম্বারেও আসে, তাই এই বিষয়গুলোকে খেয়াল রাখবা। আর পরবর্তী প্রশ্ন, একটা ছক দেওয়া আছে। প্রশ্ন হলো শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুর গাণিতিক গড় নির্ণয় করো। আমরা জানি মধ্যবিন্দু মানে হলো সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান। এখানে 7, এখানে 12, 15, 6, এর মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা হলো 15, যার মধ্যমান হলো এইখানে থাকবে, মানে এই পয়েন্টে থাকবে। এখন এখানে কত আছে? 66 থেকে তোমার কত? 70। মধ্যমান বাই করার নিয়ম হলো এই 66 আর 70 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে হলো 68। তার মানে উত্তর হবে কত? উত্তর হবে কত? 68। কিন্তু এখানে তো কোনো অপশনই নেই। তার বলছে কি শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। আর যদি পুরো গাণিতিক গড় করতে হয় তাহলে তো সূত্র করতে হবে, অপশনই নেই। তাহলে কি করতে হবে? সূত্র। বাট মেন উত্তর 68 হওয়া উচিত, কিন্তু এখানে তো মেলে নেই। ওহো, সরি, এখানে এটাই তো মিস রাখছে। এরা 55 থেকে 60 বলছে, আবার 51 থেকে এটা বলছে, মানে সাজানোই নাই, এদের সংখ্যাই তো এলোমেলো হয়েছে। কিন্তু সর্বোচ্চ সংখ্যা তো এটাই, সর্বোচ্চ সংখ্যা এটা, যার ব্যবধান হলো 66 থেকে এটা, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসলে 68। কথা তো ঠিকই আছে, কিন্তু অপশনে এরকম কোনো উত্তর তো নেই, ঠিক আছে। চলো দেখা যাক এরপরে কি করি। এরপরে এখানে কোন শ্রেণীর নিম্নসীমা এত, মধ্যমান এত, ওই শ্রেণীর উচ্চসীমা কত। আমরা জানি মধ্যমানের যে সূত্রটা, আমরা জানি মধ্যমান সমান সমান হলো, বা এইমাত্র যেমন মধ্যবিন্দু করলাম, 2টা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করা, সেক্ষেত্রে আসে কত? 2টা সংখ্যা যোগ করে। তাহলে আমি এখানে